Okay, we are all set. স্টাডি কেমন চলতেছে? চলতেছে মোটামুটি। Very good. তারপর পড়ালেখা করার সময় কোনো প্রবলেম বেরোচ্ছে না? তারপর আর কোনো কোশ্চেন নেই? অ্যাটলিস্ট সাইটোটক্সিক আর সাইটোলাইটিক রিঅ্যাকশন সবাই দেখেছো তো? ওকে, ওয়ান্ডারফুল। তো ওখান থেকে কোনো কোয়েরি আছে? চমৎকার। আচ্ছা, এই টাইপ কোয়েরি কোশ্চেন থাকলে করতে পারো, অসুবিধা নাই। কুইজ নেক্সট ক্লাসে না? ওকে। স্যার টাইম ডিউরেশন কি ক্লাস টাইমই থাকবে শুধু? হ্যাঁ, ক্লাস টাইমে দিতে হবে। ক্লাস টাইমের সময় এক্সাম দিতে হবে। করলে কোশ্চেন ভালো হয়, অনেক সময় দেখা যায় ইলেকট্রিসিটি থাকে না, আবার নেটও ঠিক মতন কাজ করতে থাকে না, তখন সমস্যা হয় একটু। যে কোশ্চেন হবে, হ্যাঁ, মানে কোশ্চেন তো ধরো কি বলে, ও মানে অত বেশি কোশ্চেন থাকবে না, এমসিকিউ ট্রু ফার্স্ট টাইপের পরীক্ষা হবে তো। কোশ্চেন হবেই হচ্ছে, মানে বেশি সময় লাগবে না আর কি, ওটা আসলে 30 মিনিটসে বেশি লাগবে না এক্সাম দিতে। তারপরে পুরো ক্লাস আওয়ারটাই থাকবে আর কি। আর এই যে কুইজ মিস দিলে অপশন তো আছে, কুইজ স্যার মিস দিলে অপশনটাও খারাপ। হ্যাঁ, অপশনটা খারাপ। হ্যাঁ, ভাইবা কিন্তু ভালো অপশন, হ্যাঁ, চমৎকার একটা ব্যাপার আর কি। আচ্ছা, ভাইবা ভাইবা তো আর এত কঠিন কিছু হবে না।
সবাই কুইজ দেওয়ার চেষ্টা করো আর কি, মানে ধরো ওই কুইজটা এমন টাইপের যে ইভেন তোমরা তোমাদের সেলফোন দিয়েও দিতে পারবে আর কি, যদি বাই এনি চান্স ইয়েটা চলে যায়, মানে ইলেকট্রিসিটি চলে যায় আর কি। ঢাকায় তো তেমন একটা আসলে এখন কারেন্ট যায় না, তেমন খুব কম আর কি। মানে ঢাকার বাইরে যারা আছে তারা কি মানে ইলেকট্রিসিটির প্রবলেম ফেস করতেছো নাকি? স্যার আমি মিরপুরে থাকি, এই নিয়ে 4 দিন পুরা দিন কারেন্ট ছিল না, কারেন্টের কাজ হচ্ছে। এই কি বলো, এই আমি নিজেই তো মিট করে থাকি। কয় নম্বরে স্যার? তোমাদের, আমি হচ্ছে মিরপুর 6 নম্বরে আর কি। ও তোমার আমি তোমার কোন দিকে? 2 নম্বরে, সি ব্লক। সিগুলো, তোমাদের দিকে কারেন্টের প্রবলেম নাকি? প্রবলেম না স্যার, হয়তো কাজ করছিল এই জন্য। সেটা হতে পারে, কারণ হচ্ছে মানে এখন তো তেমন একটা কারেন্ট যায় না আর কি, খুবই রেয়ার। অবশ্য বাংলাদেশে কোনো ঠিক ঠিকানা নেই, কাজের সময় কারেন্ট চলে যায় অনেক সময়। আচ্ছা ঠিক আছে, আমি একটু আলোচনা করি নাকি? যে সাইটোটক্সিক সাইটোলাইটিক থেকে প্রবলেম থাকলে সেটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাক্টিভেশন আর ইনঅ্যাক্টিভেশন কি দেখছো? ওইটা থেকে প্রবলেম থাকলে ওটাও বলা হবে, আর যদি ইয়ে থেকে থাকে কি বলে এটাকে, সাইটোটক্সিক থেকে থাকে সেটাও হবে। যার যা মানে প্রবলেম সবই এক্সপ্লেন করবো, কোনো অসুবিধা নেই। স্যার কোল্ড আর ওয়ার্ম অ্যান্টিপডের স্যার মেকানিজম করতে হবে না নাকি স্যার শুধু জানলেই হবে স্যার, যেটা আপনি ভিডিওতে বলেছেন? ওটা জানলেই হবে আর কি, ওটার মেকানিজম। আর মেকানিজম তো ওখানে নাইও, ওখানে কিন্তু জি শুধু জি ইনফরমেশন দেওয়া আছে যেটার ব্যাপারে। জি স্যার। তো কারণ এই যতগুলো মানে আছে মোটামুটি, এই সবগুলোর মানে এতগুলো ডিজিজের ব্যাপারে আসলে জানাও, মানে এত কিছু মনে রাখা তো ডিফিকাল্ট। জি সো জাস্ট ইনফরমেশন আর কি। জি জি স্যার। আমার কোডের ব্যাপারে এখানে কি দেওয়া আছে, এখানে এসে জাস্ট এই ইনফরমেশনটাই দেওয়া আছে আর কি। তো এগুলো সবগুলোর বেসিক মেকানিজম কিন্তু সেম, মানে যত ধরনের সাইটোটক্সিক রিঅ্যাকশন মানে সাইটোলাইটিক রিঅ্যাকশন আছে আর কি। শুধু এই চ্যাপ্টারটাই এত বড়, বাকি চ্যাপ্টার গুলো এত বড় না। তোমরা যারা ল্যাপটপ ইউজ করো ওরা তো মানে
সেল ফোনকে ওয়াইফাই করে করতে পারো না, তো ইন কেস অফ ইমার্জেন্সি এগুলো জিনিস একটু সেট করে রাখো আর কি। কারণ পুরো সেমিস্টার হবে অনলাইনে, অনেক সময় প্রয়োজন হতে পারে। তো স্লাইড তো দেখা যাচ্ছে না? আচ্ছা, আমি একটু জাস্ট মানে গো থ্রু করতেছি। তোমাদের কোনো মানে কোনো টপিক্সে কোনো প্রবলেম থাকলে বা কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করো আর কি। হ্যাঁ, মানে জাস্ট আমি স্লাইডের গো থ্রু করতেছি আর কি। স্যার হুম, স্যার অন্যান্য কোর্সে হচ্ছে উইকে এক মানে কয়েকটা কোর্সে হচ্ছে স্যার উইকে একদিনই মানে মানে একদিন হচ্ছে প্রবলেমস নিয়ে আসা হয়, তাহলে বাকি দিনগুলো আমরা প্রবলেমস বের করতে পারি, মানে উইকে 2 দিনই লাইভ সেশনটা হয় না, তাহলে আমরা একটু বলো কি বেশি টাইম পাই। এরকম করতেছে নাকি? এটা তো ইয়ার বাইরে চলে গেল। স্যার কারণ কেন হচ্ছে অনেকেই তো আহ, এটা করতেছে। অনেকে কেন করতেছে এটাই না আমি বুঝতেছি না। কারণ ইউনিভার্সিটির ইনস্ট্রাকশন হচ্ছে 2টা সেশনই থাকা আর কি। আর লাইভ সেশনে অ্যাটেন্ড করা কিন্তু ম্যান্ডেটরি না। মানে আমি যদি নিজেও শুধু একদিনই থাকতে পারতাম, আমার নিজের জন্য সুবিধা হতো, অনেক সময় পেতাম আর কি। কিন্তু আনফরচুনেটলি মানে লাইভ সেশন কিন্তু এই জন্যই যে লাইভ সেশনে কোনো মানে এখন নর্মাল সময়ের মতন কোনো ক্লাস হওয়ার কথা না আর কি। জাস্ট হচ্ছে কারো যদি কোনো প্রবলেম থাকে সেগুলো আর কি বলবে। কিন্তু তোমাদের জন্য কিন্তু এটা কোনো মানে ইয়া না যে তোমাদের যে প্রতি সেশনে আসতে হবে না হবে, এটা কোনো রেকর্ডই নেই। মানে এটা আমরা কাউন্টই করবো না আর কি, তোমার লাইভ সেশন অ্যাটেন্ড করতেছে কি করতেছে না। আচ্ছা
হুম। আচ্ছা, ইনঅ্যাক্টিভেশন এবং অ্যাক্টিভেশন মনে হয় কেউ দেখোনি, নাকি কেউ দেখছো? স্যার ফার্স্ট দুইটা লেকচার দেখছি। ফার্স্ট দুটো লেকচার দেখছো? ওকে, ঠিক আছে। ওখান থেকে কোনো স্যার হুম, হ্যাঁ স্যার সেকেন্ড শুনতেছি। লেকচারে 25 নাম্বার স্লাইডটা। এটা 25 কোথায় গেল? না স্যার 25 সেকেন্ড স্লাইড ইনঅ্যাক্টিভেশন আর অ্যাক্টিভেশনের। আচ্ছা, এইটা কি পুরো দেখা হয়ে গেছে? মানে এটা পড়ছো সাইটোটক্সিক সাইটোল্যাকটিক? জি স্যার এটা ক্লিয়ার। সেকেন্ড সেকেন্ড লেকচার। ওকে, দাঁড়া সেকেন্ড লেকচারটা একটু ওপেন করে নিই আর কি। সেকেন্ড লেকচার ছিল হচ্ছে অ্যাক্টিভেশন অ্যান্ড ইনঅ্যাক্টিভেশন। এটা হচ্ছে 25। অ্যাক্টিভেশন এবং ইনঅ্যাক্টিভেশন অবশ্য তুলনামূলক বেশ সহজ আর কি। 25, হ্যাঁ এখানে জি স্যার। এবং আচ্ছা, এটা যেটা কি এই ছবি কিন্তু তোমাদের হচ্ছে মানে ওই মানে কি বলে ওই মেমোরাইজ করতে হবে না, এটা জাস্ট হচ্ছে এই যেহেতু আমরা ইনসুলিন নিয়ে কথা বলতেছি, সো মানে ইনসুলিনের মেকানিজমটা আমাদের মানে টোটাল কি হয় স্টেপ বাই স্টেপ সেটা মানে জানা থাকা ভালো। তাহলে হচ্ছে আপনার মানে একদম শুরু থেকে যে ইনসুলিন প্রোডাকশন হচ্ছে কোথায়, এই ছবিটা হচ্ছে পুরোটা নাই, ওই পুরোটা আছে কিন্তু এইখানে, হ্যাঁ। যে এই প্রসেসটা কিন্তু মানে জানতে হবে মানে কারণ হচ্ছে নাহলে কিন্তু আমরা বুঝবো না যে কোন কোন স্টেপে অ্যান্টিবডি কাজ করতে পারে আর কি। ওকে, তো ইনসুলিন প্রোডাকশন হচ্ছে কোথায়,
আইলেটস অফ ল্যাঙ্গারহান্স আইলেটস সেলের প্রোডাকশন হচ্ছে, তারপর সেখান থেকে হচ্ছে রিলিজ হচ্ছে। ইনসুলিন কিন্তু সিক্রেটরি টাইপের হরমোন আর কি, বা মানে সিক্রেটরি টাইপের প্রোটিন। এই সেল তৈরি করে তারপর সেলটাকে সিক্রেট করে দেয়, তারপর সে হচ্ছে আসে কোথায়, ইনসুলিন হচ্ছে, তারপর হচ্ছে সিস্টেমে ট্রাভেল করতে থাকে, ট্রাভেল করে হচ্ছে বাইন্ড করে, কাদের সাথে বাইন্ড করে, যে সেলগুলোর হচ্ছে ইনসুলিন বাইন্ডিং মানে ইনসুলিন রিসেপ্টরটা আছে, যেই সেলে ইনসুলিন রিসেপ্টর নেই ইনসুলিন সেই সেলের সাথে বাইন্ড করবে না আর কি, শুধুমাত্র তাদের সাথেই বাইন্ড করবে যাদের ইনসুলিন রিসেপ্টর আছে। ওকে, এবং ইনসুলিন রিসেপ্টরে যখন তারা একবার ইনসুলিন রিসেপ্টরে বাইন্ড করে, তারপর যেটা হয়, ইনসুলিন যে রিসেপ্টর থাকে, যখন ইনসুলিন বাইন্ড করে থাকে না তখন তারা কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। আমাদের মানে বডির কিন্তু অসংখ্য প্রোটিন, ঠিক আছে, এগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড অবস্থায় থাকে এবং সেগুলো প্রোটিনে হচ্ছে অ্যাক্টিভেটেড হতে হয় তারা কোনো কিছু করার আগে। এবং অ্যাক্টিভেশনের খুব কম একটা ওয়ে হচ্ছে, মানে অনেকগুলো মেকানিজমই আছে অ্যাক্টিভেশন ইনঅ্যাক্টিভেশন হওয়ার। একটা কমন ওয়ে হচ্ছে ফসফোরাইলেশন হয় প্রোটিনগুলোর আর কি। ফসফোরাইলেশনটা হচ্ছে মোস্ট কমন, মানে প্রোটিনের অ্যাক্টিভেট হওয়ার আরো ইয়েও আছে, মেকানিজমও আছে, বাট এটা হচ্ছে মোস্ট ফ্রিকুয়েন্ট ফসফোরাইলেশন হওয়া। এবং শুরুতে হচ্ছে ইনঅ্যাক্টিভ অবস্থা থেকে রিসেপ্টর এবং ইনসুলিন এসে এর সাথে বাইন্ড করে, কোথায় বাইন্ড করে, এই রিসেপ্টরের যে আলফা সাব ইউনিট আছে, ওকে, টোটাল দুইটা আলফা সাব ইউনিট আর দুইটা বিটা সাব ইউনিট মিলে একটা ইনসুলিন রিসেপ্টর হয়। আলফা সাব ইউনিটে হচ্ছে ইনসুলিন বাইন্ডিং কি বলে ইনসুলিন বাইন্ডিং সাইটটা থাকে, ইনসুলিন দুইটা ইনসুলিন এসে বাইন্ড করে দুইটা আলফা সাব ইউনিটে, তারপর তারা হচ্ছে অ্যাক্টিভেটেড হয়। ঠিক আছে, অ্যাক্টিভেটেড হয় কি হবে, তাদের ফসফোরাইলেশন ঘটে। ওকে, তবে এই রিসেপ্টরটা তোমার এই ইনসুলিন রিসেপ্টরটা টোটাল কিন্তু বলা যায় যে তিনটা ডিফারেন্ট পার্ট আছে। একটা হচ্ছে এক্সট্রাসেলুলার আর কি, যেটা সেলের বাইরে থাকে, সেইখানে হচ্ছে ইনসুলিনটা বাইন্ড করে। একটা হচ্ছে ইমবেডেড থাকে মেমব্রেনের মধ্যে, আর লাস্টেরটা শেষ আরেকটা হচ্ছে এটা কি কি বলা যায়, সাইটোপ্লাজমিক আর কি। হ্যাঁ, এই যে সাইটোপ্লাজমিক যে অংশটা বা যেটাকে আমরা সাইটোপ্লাজমিক ডোমেইন বলি, সেখানে হচ্ছে ফসফোরাইলেশনটা ঘটে আর কি, মানে ফসফেট গ্রুপস এসে জয়েন করে। ফসফোরাইলেশন ঘটলে তারা হচ্ছে অ্যাক্টিভেটেড হয়। তো যখন এই ফসফোরাইলেশনটা ঘটে, ওই সাইটোপ্লাজমে কিছু সাবস্ট্রেট আছে যেগুলো হচ্ছে ইনসুলিন রেসপন্স সাবস্ট্রেট, মানে ইনসুলিন যখন এই এই রিসেপ্টরটা যখন অ্যাক্টিভেটেড হয়, তখন এই ইনসুলিন রেসপন্স সাবস্ট্রেট গুলা তখন তারা হচ্ছে রেসপন্স করতে পারে। তুমি রেসপন্সটা কিভাবে করে, আফটার দ্য সাইটোপ্লাজমিক ডোমেইন অফ দ্য রিসেপ্টর গেট অ্যাক্টিভেটেড, দেন দে ক্যান অ্যাক্টিভেট দ্য ইনসুলিন রিসেপ্টর, সরি এই আইআরএস আর কি। হ্যাঁ, এরা যখন অ্যাক্টিভেটেড হয় তখন হচ্ছে তারা ফার্দার হচ্ছে আরেকজনকে অ্যাক্টিভেট করে, মানে একটা এই সিগন্যাল ট্রানজাকশন সিস্টেমের যে ওয়েটা, যে একজন আরেকজনকে দিয়ে অ্যাক্টিভেট করে, একজন আরেকজনকে দিয়ে অ্যাক্টিভেট করে, ওই জিনিসটা ঘটে আর কি। ঠিক আছে, ওকে। স্যার। আলটিমেটলি এই সিগন্যালটা হচ্ছে কোথায় যায়, আলটিমেটলি এই সিগন্যালটা হচ্ছে নিউক্লিয়াসে কাজ করে আর কি। হ্যাঁ, কারণ এরা যেটা করে হরমোন এই ইনসুলিন তো তারা হচ্ছে কিছু দে ইনডিউসড ট্রান্সক্রিপশন, কারণ এই ইনসুলিনের রেসপন্সে সেল তখন কিছু প্রোটিন তৈরি করে, যে প্রোটিন গুলো হচ্ছে আলটিমেটলি সেলটাকে হেল্প করে হচ্ছে গ্লুকোজ আপটেক করতে ব্লাড থেকে। ওকে, স্যার। উনি মনে করেছিল কি নিয়ে এই স্লাইডের এই টোটাল ব্যাপারটা কি, নাকি না কোনো পার্টিকুলার? স্যার টোটাল ব্যাপারটাই, কারণ স্যার ফিগার গুলাতে মানে অনেক সময় কনফিউজিং লাগে না বুঝতে, যে এই হুম এখন হুম হুম। এই 2টা ফিগার বুঝেছি, মানে 25 আর 28 প্রবলেম ছিল, So, এখন বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, মানে 28-এ যেটা হচ্ছে এটা জাস্ট হচ্ছে 28 হচ্ছে টোটাল সিনারিওটা, যে একদম ইনসুলিন শুরু থেকে শেষ পর্যন্ত। ওকে, এর মধ্যে না আমাদের মেইন কনসার্ন হচ্ছে যে কি বলা যায়, মানে যেহেতু হচ্ছে তোমার মানে
স্টেপগুলো যেন জানা থাকা দরকার, কারণ হচ্ছে তাহলে অ্যান্টিবডি গুলা কোন কোন জায়গায় যে হচ্ছে মানে কি বলা যায়, কোন কোন জায়গায় অ্যান্টিজেন গুলা কাজ করতে পারে, মানে কোন কোন জায়গায় গিয়ে তারা ইনঅ্যাক্টিভেশন বা অ্যাক্টিভেশনটা করতে পারে। ঠিক আছে, তো যদি আমরা স্টেপ যখন জানি, এখন অ্যান্টিবডি কোন জায়গায় গেলে আলটিমেটলি অ্যান্টিবডি কি করে, মানে যদি ইনঅ্যাক্টিভেশন করতে অ্যান্টিবডি হচ্ছে মানে ইনসুলিনটাকে ইনঅ্যাক্টিভেট করবে। ঠিক আছে, আইজার ইনসুলিনটাকে ইনঅ্যাক্টিভেট করবে বা এমন কিছুকে ইনঅ্যাক্টিভেট করবে যাতে ইনসুলিন হচ্ছে সেখানে যে করতে না পারে, তার ফাংশনটা না করতে পারে। এখন কোন জায়গায় ইনসুলিনটা ইনহিবিট হচ্ছে তার উপর কিন্তু ডিপেন্ড করতেছে যেটা টাইপ 1 হবে না টাইপ 2 হবে। ঠিক আছে, মানে টাইপ 1 এর ক্ষেত্রে কি, টাইপ 1 এর ক্ষেত্রে হচ্ছে ইনসুলিনই কম থাকে, মানে ফাংশনাল ইনসুলিন থাকবে না। আর আর টাইপ 2 টাইপ এর ক্ষেত্রে স্যার হচ্ছে কি, মানে থাকবে কিন্তু রিসেপ্টর গুলো লো থাকবে। হ্যাঁ, মানে টাইপ 2 তে হচ্ছে ইনসুলিন থাকবে কিন্তু হচ্ছে ইনসুলিনের রেসপন্সটা হবে না। এখন সেটা কিন্তু এই কয়েকটা কারণে হতে পারে। একটা তুমি যেটা বললা যে রিসেপ্টর গুলাকে কি করে ফেলবে, সে ব্লক করে ফেলবে। এখন রিসেপ্টর গুলাকে যদি ব্লক করে ফেলে তাহলে হচ্ছে কি, ইনসুলিন আছে বডিতে কিন্তু যেহেতু রিসেপ্টর গুলো ব্লক হয়ে আছে, সো ইনসুলিন বাইন্ড করতে পারতেছে না, সো কোনো মানে ইনসুলিনের ফাংশনটা হবে না আর কি। আর একটা কারণে কিন্তু হতে পারে, ধরো ইনসুলিন হচ্ছে রিসেপ্টরে বাইন্ড করলো, বাইন্ড করবে ঠিকই কিন্তু বাইন্ড করার পরে তারপরে কি, তো আদার ইভেন্টস গুলো তো ঘটতে হবে। বাইন্ড করার ফলে হচ্ছে এই রিসেপ্টরটা অ্যাক্টিভেটেড হতে হবে, সেখান থেকে হচ্ছে ইনসুলিন রেসপন্স সাবস্ট্রেট গুলো অ্যাক্টিভেট হতে পারে। এই ইনঅ্যাক্টিভেশন কিন্তু এখানেও হতে পারে রেসপন্সে, মানে ইনসুলিন এসে বাইন্ড করবে ঠিকই রিসেপ্টরের সাথে, কিন্তু তার পরের স্টেপ গুলো ঘটবে না। ঠিক আছে, আর অ্যান্টিবডি এমন একটা জিনিস, অ্যান্টিবডি কিন্তু অনেক কিছুর এগেনস্টেই তোমার ইনডিউস হতে পারে। সেটা ইভেন এই যে আইআরএস আছে, এই আইআরএস এর এগেনস্টে হচ্ছে ইনসুলিন অ্যান্টিবডি ইনডিউস হতে পারে আর কি। সো যেই অ্যান্টিবডিটা এই টোটাল এই ইনসুলিন সিস্টেমটাকে হচ্ছে ইনঅ্যাক্টিভেট করতেছে, সো অ্যান্টিবডিটা কোন স্টেপে গিয়ে ইনঅ্যাক্টিভেট করতেছে তার উপর ডিপেন্ড করতেছে হচ্ছে টাইপ 1 না টাইপ 2 হবে। যদি অ্যান্টিবডি আইলেট সেল গুলাকে ইনহিবিট করে ইনঅ্যাক্টিভেট করে, ইনসুলিন প্রডিউসই হবে না, টাইপ 1 ডায়াবেটিস। যদি ইনসুলিনের সাথে বাইন্ড করে ইনসুলিনকে ইনঅ্যাক্টিভেট করে দেয় তাহলে হচ্ছে কি টাইপ 1 ডায়াবেটিস, কারণ ইনসুলিনের অ্যাভেলেবিলিটি কমে যাবে। আচ্ছা, এর মধ্যে যে এখানে কতগুলো তো অনেকগুলো অ্যান্টিবডি দেওয়া আছে, আমরা যে ইনসুলিন রেজিস্ট্যান্স বলি না, কোন জায়গায় ইনঅ্যাক্টিভ হলে ইনসুলিন রেজিস্ট্যান্স বলি আমরা, কোন ব্যাপারটাকে, যে এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স এই শব্দটা শুনবা আর কি। আচ্ছা, এক সেকেন্ড, হ্যাঁ, কাম ব্যাক, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে। ওকে, আই ক্যাম ব্যাক। গেল। আচ্ছা, আমি একটা কোশ্চেন করছিলাম না, আচ্ছা মানে ইনসুলিন রেজিস্ট্যান্স আমরা কোন ব্যাপারটাকে বলি। ধরো ডক্টর বললো যে তার যে, ধরো ডক্টর কোন একটা পেশেন্টকে বললো যে আপনার বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে, এই মানে এটা মানে কি, কেউ এখানে উত্তর দাও। কিন্তু তোমরা অলরেডি এটা গেস করতে পারতেছো ইনসুলিন রেজিস্ট্যান্স কি হতে পারে।
এই তুমি এটা জানো তো, জানো না? যা ধারণা করতেছো সেটাই বলো। আচ্ছা, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হলে কি হয়? অ্যান্টিবডি কাজ করে না স্যার, মানে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া বা অ্যান্টিবায়োটিক কোনো রেজিস্ট্যান্স কিছু হলে এসে ওটার উপরে আর মেকানিজম হারায় ফেলে, ব্যাকটেরিয়া হয়তো অ্যাডাপ্টেড হয়ে যায়। ওকে, মানে অ্যান্টিবায়োটিক তো থাকে, মানে আমরা হচ্ছে অ্যান্টিবায়োটিক তো খেতে পারি, মানে অ্যান্টিবায়োটিক খেতে তো দোষ নেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। মানে আমাদের বডিতে অ্যান্টিবায়োটিক থাকবে কিন্তু সেই অ্যান্টিবায়োটিকটা কাজ করবে না সামহাউ। ঠিক আছে, হতে পারে যেটা বললো যে ব্যাকটেরিয়া হচ্ছে রেজিস্ট্যান্স গ্রো করে ফেলছে, অ্যান্টিবায়োটিক গিয়ে কাজ করতেছে না। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্সে কি হতে পারে? সে ইনসুলিন যে রিসেপ্টরে বাইন্ড করবে সেই রিসেপ্টরটা অলরেডি ব্লকড হয়ে থাকে বা অল্টারেশন হয়ে যায়। হ্যাঁ, ডেফিনেটলি এটা একটা মেকানিজম। ইনসুলিন বডিতে থাকবে কিন্তু সেই ইনসুলিনের কোনো রেসপন্স করবে না আমাদের বডি আর কি। মানে ইনসুলিন বডিতে আছে কিন্তু ইনসুলিন আমাদের বডিতে কোনো রেসপন্স করবে না আর কি। ধরো যে যেটা বললো যে রিসেপ্টর ব্লক হয়ে গেছে, সে ইনসুলিন আর বাইন্ড করতে পারলো না আর কি। দিস ইজ ইনসুলিন রেজিস্ট্যান্স। মানে ইনসুলিন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বডিতে, আমাদের বডিতে ইনসুলিন থাকবে, ঠিক আছে। ইভেন হচ্ছে সেই বডি, সে হয়তো ইনসুলিন আমাদের নিজের বডি ইনসুলিন প্রডিউস করতেছে, অথবা হচ্ছে তোমার এক্সট্রা কি বলে, মানে ওই বাইরে থেকে ইনসুলিন দেওয়া হচ্ছে, ঠিক আছে। যেটা হচ্ছে পেশেন্টের ক্ষেত্রে যাদের ইনসুলিন কম থাকে, ডায়াবেটিস পেশেন্ট, তাদের ক্ষেত্রে ইনসুলিন দিতে হয়, ইনসুলিন দেওয়া হচ্ছে কিন্তু কোনো কাজ করে না বডি। নিজেও প্রডিউস করতে মানে হয় না, বাইরের সোর্স থেকে দেওয়া হলে, ইনজেকশন দেওয়া হলে সেটাও কাজ করে না। দ্যাট ইজ ইনসুলিন রেজিস্ট্যান্স আর কি। কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হয়তো এই মানে এই রিসেপ্টর গুলো ব্লক হয়ে থাকে, অথবা রিসেপ্টর ব্লক না হলেও দেখা যায় যে পরের স্টেপ গুলো ব্লক হয়ে গেছে। আচ্ছা, এইটা তো আমরা দেখলাম যে হচ্ছে ইনসুলিন কাজ করতেছে না আর কি। হ্যাঁ, স্যার, ওই যে ইনঅ্যাক্টিভেট হয়ে এক্সট্রা গেছে। হ্যাঁ, ইনসুলিন গুলো থেকে যায় যেগুলো বাইন্ড করতে পারতেছে না, ওগুলো কি পরবর্তীতে আমাদের বডিতে কোনো সমস্যা করে না? পারে যদি হচ্ছে তারা হাইপার অ্যাক্টিভ রিয়াকশন দেয়। ইনসুলিন খুব দ্রুত ইয়া হয়ে যায়, মানে আনবাউন্ড ইনসুলিন, সে হচ্ছে মানে ফ্রিলি মুভিং ইনসুলিন খুব দ্রুত হচ্ছে কি বলে এটাকে লাইসিস হয়ে যায়, সেল থেকে রিমুভ হয়ে যায়। মানে যে কোনো হরমোন, হ্যাঁ যে কোনো হরমোন, তবে সেটা আমাদের আমাদের হরমোন তো আমাদের বডি প্রডিউস করে আর কি, না পারলে তখন না বাইরে থেকে দেওয়া হয়। হরমোন হচ্ছে তাদের ফাংশন করার পর তারা জাস্ট হচ্ছে বডি থেকে ক্লিয়ার হয়ে যায় আর কি। আমাদের বডি সেই ফ্রি হরমোনকে লাইসিস করে দেয়। এখন সামহাও যদি সে লাইসিস না হয়, ঠিক আছে, সামহাও যদি ফ্রি হরমোন ক্লিয়ার হতে না পারে, তখন কিন্তু তারা আমাদের বডিতে ডেফিনেটলি প্রবলেম করবে এবং সিরিয়াস প্রবলেমও করবে। যে ইনসুলিনের ক্ষেত্রে, ইনসুলিনের ক্ষেত্রে আচ্ছা, ওই যে সাইটোটক্সিক আর সাইটোলাইটিক ছিল না, যে হচ্ছে আহ, আচ্ছা এইখানে আছে না, আগের চ্যাপ্টার আছে ভুলে গেছি, সুপার হরমোন নামে একটা শব্দ শুনছিল কোন একটা চ্যাপ্টারে আছে, এটা তো অথবা আগেরটাই, দেখি কোনটাতে আছে দেখে নিই। অ্যাক্টিভেশনে থাকার কথা না? আর আগেরটাই নাই মনে সুপার হয়, আমার হরমোন, যতদূর সুপার, মনে পড়ে। আচ্ছা সুপার হরমোন সুপার ইনসুলিন আগেরটাই না, নাই না, আচ্ছা তাহলে হচ্ছে এইটাতে আছে, হ্যাঁ এটাতে কোন এক জায়গায় আছে। এটা হচ্ছে ইনসুলিন, এটা তো মানে ধরো এই ফিগারটা এখানে যেটা আছে এটা সবই বলা হচ্ছে যে ইনঅ্যাক্টিভেশনটা আর কি, মানে ইনসুলিনটা ফাংশন করতে পারতেছে না। বাট ইনসুলিন কিন্তু এরকম হাইপার অ্যাক্টিভ হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে। মানে ধরো ইনসুলিন প্রডিউস হলো বা আমরা বাইরে থেকে দিলাম, সে কাজ করলো, তারপর ইনসুলিন হচ্ছে বডি থেকে ক্লিয়ার হয়ে যেতে পারবে, মানে ক্লিয়ার হয়ে যেতে হবে। বাট অনেক ক্ষেত্রে ইনসুলিনটা হচ্ছে হাইপার অ্যাক্টিভ হয়ে যেতে পারে। হাইপার অ্যাক্টিভ হচ্ছে আমাদের বডি সেটাকে ক্লিয়ার করতে পারবে না আর কি। যখন ক্লিয়ার করতে পারবে না তখন বডিতে ইনসুলিন অনেক বেশি থাকবে এবং এটা ডেফিনেটলি আমাদের বডিতে একটা ডিজিজ কন্ডিশন ক্রিয়েট করবে। কারণ ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ তো হচ্ছে গ্লুকোজ আপটেক করানো। এখন যদি হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, আমাদের বডি কন্টিনিউয়াস কি করতে থাকবে, এই ইনসুলিনের জন্য রেসপন্স করতেই থাকবে, তারা প্রচুর গ্লুকোজ আপটেক করতে যাবে আর কি। ওকে, এবং এই জিনিসটা আমাদের বডিতে
হাইপোগ্লাইসেমিয়া বলে না, আচ্ছা এই যে ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে হাইপার গ্লাইসেমিয়া আর হাইপোগ্লাইসেমিয়া দুইটা ব্যাপার কিন্তু আছে। হাইপার হচ্ছে যে আমাদের বডি মানে ব্লাডে প্রচুর গ্লুকোজ, ওকে, কারণ আমাদের যদি সেল যদি গ্লুকোজ আপটেক না করতে পারে, ব্লাডে প্রচুর গ্লুকোজ থাকবে, এটা তো হাইপার গ্লাইসেমিয়া। আর একটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে ব্লাড থেকে গ্লুকোজের পরিমাণ যদি কমে যায়, সরি আমাদের বডিতে যদি গ্লুকোজের পরিমাণ কমে যায় আর কি, হ্যাঁ, এটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। ইনসুলিন যদি ওভার অ্যাক্টিভ থাকে তখন কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে। এবং হাইপোগ্লাইসেমিয়া অনেক ডায়াবেটিস পেশেন্ট কিন্তু হাইপারগ্লাইসেমিয়াতে না, তারা হাইপোগ্লাইসেমিয়াতে মারা যায়। তোমাদের বাসায় বা পরিচিত কেউ যদি ডায়াবেটিস পেশেন্ট থাকে, তাদেরকে তাদের ব্যাপারে একটা জিনিস সতর্ক থাকতে হয়, সেটা হচ্ছে কখনোই যাতে হাইপোতে না চলে যায়। এই জন্য ডায়াবেটিস পেশেন্টের সাথে সবসময় কিছু একটা রাখা উচিত। ধরো রাতে যেখানে ঘুমায় সেখানে পাশে কিছু খাবার দাবার থাকা উচিত, যে খাবারগুলো হচ্ছে ইনস্ট্যান্ট হচ্ছে আমাদের বডিতে গ্লুকোজ দেয়। স্যার ওকে, হ্যাঁ স্যার আমার হ্যাঁ আম্মুর হচ্ছে ডায়াবেটিস আছে, তো 4 বেলা ইনসুলিন নিতে হয়, মানে 4 বেলা। তো ওকে তো সেই দিন হচ্ছে অনেকদিন পর আম্মুর শরীর খারাপ লাগতেছিল, যে 2 দিন আগে। তো আম্মু ফাস্টিং, যেটা মানে সকালবেলা যে চেক করছে নাস্তা না খেয়ে, ওইটা আসছে 70, which is very high, মানে 6 হচ্ছে নরমাল। 17 হ্যাঁ 17। সো আম্মু হচ্ছে স্ট্রেট আপ, অনেক হ্যাঁ আম্মুর যেই হচ্ছে যেই যেই ডায়াবেটিকের মানে যেই মানে স্পেশালিস্টের আন্ডারে মানে থাকে, ওনাকে কল দিছে। তো উনি বলছে হচ্ছে ব্লাড টেস্ট করায়, ক্রিয়েটিনিন সবকিছু লেভেল চেক করে নিতে, এন্ড হচ্ছে আর হচ্ছে ডায়াবেটিসের আম্মু যে ইনসুলিনটা না, সেটা 16তে নিত, মানে ওইটা 26 করে দিতে। আচ্ছা হ্যাঁ আচ্ছা, আর ডোজ আরো বাড়িয়ে দিয়েছে আর কি। হ্যাঁ ডোজ আরো বাড়িয়ে দিয়েছে। তারপর হচ্ছে তারপর একটা কি জানি একটা অ্যান্টিবায়োটিক না কি জানি একটা সাজেস্ট করছে, করার পর আচ্ছা হচ্ছে তারপর হচ্ছে এরকম আম্মুর কাছে যখন মানে যখন রিপোর্টটা আসে, রিপোর্টে মানে ক্রিয়েটিনিন আর ওগুলা কিছু বাড়েনি, বাট পাস্টাল সিক্রেশন বেড়ে গেছে। এন্ড মানে উইচ ইজ আ ইন্ডিকেশন যে পাস্টাল সিক্রেশন যদি বেশি চলতে থাকে, তাহলে ক্রিয়েটিনিন বাড়া স্টার্ট করবে এন্ড কিডনি এফেক্টেড হবে যদি এইভাবে চলতে থাকে। তো ডক্টর একদম বলছে যে উইকে একদিন জাস্ট কার্ব নিতে পারবে, আর বাদ বাকি দিন হচ্ছে মাছ, প্রোটিনস এন্ড অল কার্ব আর মানে নেওয়া যাবে না, দিতে ইচ্ছা করলে লাল আটা নেওয়া যাবে। তো আম্মু 2 দিন জাস্ট এটা মেইনটেইন করছে, হ্যাঁ 2 দিন মেইনটেইন করছে, আর এক বেলা করে হাঁটছে। আর হঠাৎ করে আম্মুর শরীর খারাপ লাগা স্টার্ট করছে। আম্মু তারপর র্যান্ডম মেপে দেখে আম্মুর 4 পয়েন্ট সামথিং, মানে হঠাৎ করে পুরো ড্রপ করছে। যে হাইপো হয়ে গেছে। তারপর হাইপোগ্লাইসেমিয়ার মতো হয়ে যাওয়া স্টার্ট করছিল। তারপর আম্মু আম খাইছে, চকলেট খাইছে, কেক খাইছে, দেন তারপর একটু পরে একটু একটু মানে ঠিক হয়েছে। আচ্ছা কার্ব বাদ দিতে বলছে, কার্ব বাদ দিলে কিভাবে হবে? মানে পুরাই কার্ব বলছে, উইকে একদিন কার্ব খাইতে পারবে, আর লাল আটা রুটি হচ্ছে মনে হয় মাঝে মাঝে খাইতে পারবে যদি ইচ্ছা হয়, বাট তাছাড়া আর কিছু খাওয়া যাবে না, মানে একদম কোনো কার্ব খাওয়া যাবে না। এন্ড সবচেয়ে অজব কথা যে মানে ডক্টরটা মানে অনেক ফেমাস ডক্টর, তো আম্মুর পরিচিতই। তো উনি হচ্ছে একটু যে আম্মু যে পাস্টাল সিক্রেশন বেড়ে যায়, সেই জন্য হচ্ছে আম্মুকে একটা অ্যান্টিবায়োটিক সাজেস্ট করছে। দেন আমার আম্মুও ডক্টর, তো আমার আম্মু অ্যান্টিবায়োটিকটা খাওয়ার আগে আমার আম্মু নিজে রিসার্চ করে দেখলো যে অ্যান্টিবায়োটিকটা খাইলে আবার হচ্ছে যাদের ইনফেকশন থাকে কয়েকটা জায়গায়, ইনফেকশন গুলো আরো বেড়ে যায়। তারপর হাইপার অ্যাক্টিভ রিঅ্যাকশন দিতে পারে। হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলো বলো, ইন্টারেস্টিং। তো ওইটা হচ্ছে ডক্টর আবার আম্মুকে বলে না। পরে যখন আম্মু ডক্টরকে বলছে যে এটা তো এরকম হবে, পরে তখন ডক্টর বলল ও আচ্ছা, আমি আসলে মানে রিপোর্ট ডক্টররা অনেক ডক্টররা আছে ঠিক মতো মানে খেয়াল করে না। এখন আমার আম্মু নিজে ডক্টর দেখে আমার আম্মু এটা পড়ে মানে মানে ওই ওষুধটা খাওয়ার আগে চিন্তা করছে। তারপর এই তো এখন ওই তখনই আম্মু বলতেছিল যে হাইপার গ্লাইসেমিয়া থেকে কিছু হয় না, বাট হাইপোগ্লাইসেমিয়া হলে শকে চলে গিয়ে মরে যেতে পারে। এক্স্যাক্টলি যেটা হচ্ছে কি যে মানে আচ্ছা ফার্স্ট হচ্ছে আই ডোন্ট নো, মানে এই মানে ড্রাগ রেজিম আমার ব্যাপার না আর কি। হ্যাঁ আমি এগুলা যথেষ্ট কম বুঝি আর কি, এগুলো ডক্টরই ভালো বুঝে। কিন্তু আমি যেটা বুঝি হচ্ছে উইদাউট কার্বোহাইড্রেট হাউ উই ক্যান লিভ। কারণ যেটা হয় কি, এগুলো কিন্তু সমস্যা আছে। আমাদের বডির মেইন এনার্জি সোর্স হচ্ছে কার্বোহাইড্রেট। যদি কার্বোহাইড্রেট না থাকে
আমাদের বডির আরেকটা এনার্জি সোর্স আছে। আমাদের বডি হচ্ছে তোমার এই যে ফ্যাট, প্রোটিন এগুলা থেকেও হচ্ছে এনার্জি নিতে পারে। এই যে কিটো ডায়েটের কথা অনেক শোনা যাচ্ছে না হ্যাঁ এখন? হ্যাঁ 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 হ্যাঁ, বাট তো ওইটা হেলদি না। হ্যাঁ, ডেফিনেটলি হেলদি না, কারণ অনেক বেশি কিটোন হয়ে গেলে সেটা ব্রেন ড্যামেজ করতে পারে। কিটোসিস বলে আর কি, হ্যাঁ হ্যাঁ কিটোনোসিস বলে। আচ্ছা, আমি বলতে চাই যদি কার্বোহাইড্রেট কমে যায়, এটা আমাদের বডির জন্য ডিস্ট্রাকটিভ, এবং আমাদের বডির নিউট্রিশনিস্টরা ভালো বলতে পারবে, বাট আমি যতটুকু জানি আমরা প্রতিদিন যা খাই তার হ্যাঁ। 50% কার্বোহাইড্রেট হওয়া লাগে আর কি। হুম। হুম হুম। তো সপ্তাহে একদিন কার্বোহাইড্রেট খেয়ে কিভাবে মানে না, সুস্থ আমার থাকা আম্মুকে সম্ভব এটা আর কি? বলছিল বিকজ হচ্ছে যেখানে ফাস্টিং 6 এর উপর থাকা ভালো না, সেখানে আমার একদম 17। আর আমার আম্মু অলরেডি 4 বেলা ইনসুলিন নিচ্ছে, তো মানে হুম। সামহাও ইনসুলিনটা মনে হয় কাজ করতেছে না, মানে এরকম টাইপের কিছু একটা হয়েছিল। এই জন্য হ্যাঁ, ডক্টর হচ্ছে বলছে যে এই মানে সারা জীবনের জন্য না, লাইক মানে 1 মাস নাকি কয়েক 20 দিন হচ্ছে সপ্তাহে একদিন কার্ব খাইতে, আর বাকি দিন হচ্ছে মানে ভাত খাইতে। আর বাকিগুলো দিন মনে হয় মানে লাল আটা না এরকম কিছু একটা, মানে একটা ডাইট চার্ট দিছে যেখানে হচ্ছে কার্ব নাই, মানে নো কার্ব টাইপের, মানে উইকে একদিন হচ্ছে মানে ভাত খাইতে কি পারবে। এই যে লাল আটা বলো আর সাদা আটা বলো, কি এটা একই তো জিনিস, কার্ব তো কার্ব। কার্বোহাইড্রেট তো হ্যাঁ কার্ব হ্যাঁ তো হ্যাঁ, কার্ব, ঠিক না? মানে লাল আটায় হচ্ছে মানে কম থাকে, কি জানি ফাইবার বেশি থাকে না কি বেশি থাকে, কি এগুলো আমি তো ওকে, বুঝতেছি না। তো ওরকম আচ্ছা, ওরকম একদম অনেস্টলি বলি, আমি না এই যে এই লাল আটা সাদা আটা, লাল চাল সাদা চালে কোনো ডিফারেন্স খুঁজে পাইনি। মানে তোমরা নিজেরা ডক্টররা দেয় মানে মানে ভালো আমি জিনিস। আমার এখানে এই ব্যাপারটা একটু অবাক লাগে, তোমরা নিজেরা একটু নেটে মানে গুগল করে দেখতে পারো, তেমন না কোনো ডিফারেন্স নেই এই দুইটার মধ্যে। মানে যে ডিফারেন্স আছে এটা অলমোস্ট নেগলিজেবল, এটার কোনো এক্সট্রা হেলথ বেনিফিট আছে আই ডোন্ট থিংক সো। আর সেটাও মানে আম্মুকে অনেক কম কম দিছে, মানে অনেক বেশি দিছে। আর তখন হচ্ছে আম্মু এটি বলতেছিল যে হাইপার গ্লাইসেমিয়া হলে মানে ইনসুলিন লেভেল বাড়লে অর্গান ড্যামেজ হওয়া স্টার্ট করে, মানে কিডনি এফেক্টেড হতে থাকবে, তারপর চোখে দেখতে হবে না, আস্তে আস্তে হবে। কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হলে ধুপ করে বলে শেষ হয়ে হ্যাঁ, যায়। উইদিন ফিউ আওয়ার্স, কয়েক ঘন্টার মধ্যে পেশেন্ট, কারণ যেটা হাইপারে ওই যে যেটা এক্স্যাক্টলি মানে যেটা বলে এটা ঠিকই, এটাই হয় আর কি। হাইপারে যেটা হবে যে ড্যামেজ অর্গান হতে থাকবে, কিন্তু ড্যামেজ তো আর 1-2 ঘন্টার মধ্যে হ্যাঁ হ্যাঁ ড্যামেজ হ্যাঁ। হবে না, এটা একটা স্লো প্রসেস, অনেকদিন ধরে ড্যামেজ হবে আর কি। ওকে, সো হাইপারগ্লাইসেমিয়া হয়ে গেলে সেটাকে কন্ট্রোল করা সম্ভব, ডিফারেন্ট একটা ইনসুলিন দেওয়া যেতে পারে। ওকে, একটা ডায়েট চার্ট ধরে দেওয়া যেতে পারে যে এর বাইরে কিছু খেতে পারবেন না প্রতিদিন। হাইপো ইজ ডেঞ্জারাস, হাইপো হলে বডি শকে চলে যাবে এবং উইদিন ফিউ আওয়ার্স পেশেন্ট মারা যেতে পারে। স্পেশালি যে এই যে ইনসুলিন নেয়, ইনসুলিন নেওয়ার পর খাওয়া কিন্তু মাস্ট। হ্যাঁ ইনসুলিন হ্যাঁ হ্যাঁ নেওয়ার হ্যাঁ পর হ্যাঁ কোনোভাবেই খাওয়া স্কিপ করা যাবে না, এবং সেখানে কার্বোহাইড্রেট থাকতেই হবে মাস্ট। হ্যাঁ। যেটা হচ্ছে কার্বোহাইড্রেট আসলে আমাদের বডির অ্যাটলিস্ট 2 বেলা খাওয়া উচিত, কিন্তু অবশ্যই অনেক বেশি না। আমরা আসলে যেটা নর্মালি খাই সেটা তো আসলে খাওয়া না, সেটা হচ্ছে ওভার ইটিং। কিন্তু যতটুকু বডির দরকার সেটুকু তো খেতেই হবে, নাহলে কি হবে? স্পেশালি ইনসুলিন দেওয়ার পর, হ্যাঁ, ইনসুলিন দিচ্ছে, সেই ইনসুলিন হচ্ছে ফাংশন করতেছে, মানে বডির সব গ্লুকোজ আপটেক করে ফেলতেছে, ইনসুলিন নিয়েছেও বডিতে হচ্ছে নাই গ্লুকোজ, কি হবে? পেশেন্ট আস্তে আস্তে শকে চলে যাবে। হুম 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 হুম। সো এই কাজ করাই যাবে না। এই যে খুঁজে পেয়েছি, টিকটকে বলেছিলাম না, সুপার আর আমার অ্যাক্টিভ আব্বু ইনসুলিন। লাইভ আছে কিন্তু সে কার্ব খাইতে পারে, মানে সে হচ্ছে সকালে লাল আটা, যেটা বললো লাল আটার রুটি খেতে হয়, দুপুরে হচ্ছে গিয়ে ভাত খেতে পারে, আর রাতে হয় লাল আটার রুটি নাহলে এক বাটি ভাত, এভাবে খেতে পারে। একদম খাওয়া বাদ দেওয়া। এই যদিও একদম খাওয়া তো বাদ দেওয়াই যাবে না, যদিও আমরা আমার প্রতিদিন যা, আব্বুর হচ্ছে হ্যাঁ, গিয়ে ইনসুলিন নিতে হয় না, এখনো ইনসুলিন হুম, নিতে হয় না, কিন্তু তবুও জাস্ট ডক্টর বলছে যে কার্বোহাইড্রেট নিতে, তাহলে তো কেমনে সার্ভাইভ করবে। আচ্ছা, তোমার হচ্ছে মানে ইটস ভেরি গুড যে ইনসুলিন নিতে হয় না, মানে তোমার বাবার কি মানে ডায়াবেটিস অলরেডি আছে নাকি? মানে আছে ওই স্যার, 2 বছর হয়ে গেছে সে উনি ওষুধ কি ইয়া করে অরামেট, ওই যে মানে ওই যে অরামেট জাতীয় ওষুধ যেগুলা খায়? জি স্যার, শুধু ওষুধ খেয়ে আছে, আর 2-3 সপ্তাহ ধরে ওষুধও খাচ্ছে না স্যার। আচ্ছা, তাহলে ওই ডক্টর তো নিশ্চয়ই বলছে যে ওষুধ না খেলেও চলবে নাকি? ওষুধ খেয়ে স্যার আরো ও হচ্ছে ওয়েট লস হয়ে যাচ্ছে, এন্ড আরো অনেক সাইড ইফেক্টস দেখা দিতেছে, এই জন্য আব্বু হচ্ছে গিয়ে 2 উইক ধরে ওষুধ এখন অফ রাখছে, বলছে যে ওষুধ খেলে অনেক বেশি উইক লাগে। কিন্তু এটা কি উইথ ডক্টর সাজেশন না ডক্টরের সাজেশন ছাড়া? ডক্টরের সাজেশন ছাড়া স্যার। Okay. না, এখন যেটা হয় কি, এখন ধরো কারো খুব কম ডায়াবেটিস আছে, হ্যাঁ,
তাকে হচ্ছে ওষুধ দেওয়া হলো, এরকম কিন্তু দেখা যায় যে সে ভালো হয়ে গেছে, হ্যাঁ, তার বডি আবার আগের মানে আগের অবস্থা চলে গেছে। কিন্তু যেটা হচ্ছে ডক্টরের সাজেশন একটু নেওয়া উচিত আর কি, কারণ এই আচ্ছা ওই যে ওষুধ ছাড়া ফার্স্ট মানে খাওয়ার আগে এবং পরের ইনসুলিন কয়েকদিন ডায়াবেটিস মাপলেই তো বুঝতে পারবা ব্লাড সুগার লেভেল। কম থাকে স্যার, খাওয়ার আগে স্যার 4 পয়েন্ট সামথিং, খাওয়ার পর 6.7 এরকম থাকে স্যার। মানে এটা কি উইদাউট দা মানে টেক মেডিসিন অর উইথ দা জি স্যার, মেডিসিন? উইদাউট টেকিং মেডিসিন। উইদাউট টেকিং মেডিসিন খাওয়ার আগে ফুড, এটা ডক্টরের সাথে কনসাল্ট করা উচিত কিন্তু। স্যার যদি ফাস্টিং মানে 4 এর ঘরে হয় তাহলে ওটা একটু কম, আর র্যান্ডম হচ্ছে 9 পর্যন্ত থাকা ভালো, মানে র্যান্ডম যদি খাওয়ার পরে হ্যাঁ 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 এটাই। একটু মানে এই ডায়াবেটিস কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস, হ্যাঁ, এটাকে একটু সিরিয়াসলি নিবা। আর একটা জিনিস কি হচ্ছে এই যে খাবারের ব্যাপারে এটা তো হ্যাঁ আমরা সবাই মানে এটা কিন্তু আমাদের একটা কমন সেন্স, মানে এটা কিন্তু জেনারেল জিনিস। আমাদের বডিতে সব ধরনের খাবারই তো লাগবে, কার্বোহাইড্রেট লাগবে, ফ্যাট লাগবে, প্রোটিন লাগবে, সবই লাগবে, কিন্তু কোনোটা যদি কম হয় তাহলে কিন্তু হবে না, ঠিক না? তো সবই লাগবে। সো কার্বোহাইড্রেট যদি ছেড়ে দিই তাহলে বডি এনার্জি পাবে কোত্থেকে, এটা কিন্তু আমাদের মাথায় আনতে হবে। বডি কোত্থেকে এনার্জি পাবে? বডি এনার্জি লাগবে না এই যে প্রতিদিন যে আমরা কত কিছু করি, এই যে ঘুম থেকে উঠে ধরে আমরা দাঁত মাজলাম, এই যে খাচ্ছি আমরা, গোসল করতেছি, এগুলা করতে তো এনার্জি লাগে প্রচুর। হ্যাঁ, যে কোনো কাজ করতে গেলে এনার্জি লাগে, বডি এনার্জি পাবে কোথায় কার্বোহাইড্রেট না ইয়ে করলে? আর আই ডোন্ট নো এই যে মানে এটা তোমরা অন্যভাবে নিও না, ধরো লাল আটা বা সাদা আটার ব্যাপারটা না আমি বুঝি না এটা আসলে কি ইফেক্ট। মানে আমার লাল বাবার আটাতে মনে হয় স্যার ভিটামিন বি যেটা ওটা বেশি থাকে, আর সাদা আটাতে মনে হয় ওটা এখন পাওয়া যায় না, দ্যাটস ওয়াই। ভিটামিন বি, ভিটামিন বি না ডি কি বললাম? ভিটামিন বি কমপ্লেক্স মেবি স্যার, হ্যাঁ এটাই তো। এই ভিটামিন বি চাল আটা থেকে পাওয়ার কি দরকার? চাল আটা কি ভিটামিন টিটামিন থাকে নাকি, আদৌ থাকে কিনা এই ডাউট। আচ্ছা এটা গ্রো করতে হবে, ভিটামিনের জন্য তো আদার সোর্সেস আছে। রাইস কিন্তু হচ্ছে, রাইস বা হুইট তো ভিটামিনের সোর্স না। আচ্ছা যেটা হচ্ছে কি যে তোমাদেরকে ভিটামিনের আদার সোর্স গুলোর উপর কনসেন্ট্রেট করতে হবে, এই বেচারা চাল আটার উপর এত ইয়ে করে লাভ নেই। যেটা হচ্ছে কি যেমন ধরো ফর এক্সাম্পল আমার বাবার, হ্যাঁ, আল্লাহর রহমতে হি ইজ ভেরি গুড, মানে মাচ স্ট্রঙ্গার দেন। 25 ইয়ার্স থেকে তার ডায়াবেটিস, আমার বাবা মা দুইজনের 25 ইয়ার্স। ওকে, অ্যান্ড মানে কখনো কোনো আল্লাহর রহমতে সমস্যা হয়নি, কারণ হচ্ছে জাস্ট ফর দ্য কন্ট্রোল। আমার বাবা কখনোই যে মানে এই টাইপের কোনো ডিফারেন্ট কাইন্ড অফ খাবার কখনোই খায়নি, মানে ধরো হচ্ছে এই যে আহ, মানে যে লাল আটা বা লাল চাল এই ধরনের জিনিস মানে একদম যা রেগুলার আব্বা সবসময় সেগুলোই খায়, বাট সে যে কাজটা করে সে মেনটেন করে হচ্ছে পুরো টাইম টু টাইম, মানে ধরো তার খাওয়ার টাইম একদম ফিক্সড। সকালে রুটি মানে মোটামুটি বাসায় থাকলে 2 বেলা ভাত খায়, বাসায় না থাকলে হচ্ছে 1 বেলা খায় আর কি। মানে শুধু রাতে, সকালে আর দুপুরে হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে রুটি খায় আর কি। টাইম একদম ফিক্সড, প্রতিদিন যেই সময় খায় ঠিক সেই সময় সে খায়, কখনো এই জিনিসটা হেরফের করে না, পরিমাণ ঠিক রাখে আর কি। হ্যাঁ, মানে কম বেশি এই কাজটা মানে কম বেশি মাঝে মাঝে হলে খুব বেশি যায় আসে না, বাট ইউজুয়ালি সেই কম বেশি কখনোই করে না আর কি। এবং সেই খাবারে সব কিছুই থাকে, ভাতও থাকে বা মানে যদি ভাত থাকলে ভাত, রুটি থাকলে রুটি, তারপরে হচ্ছে কি বলে ওই প্রোটিনও থাকে, তারপরে হচ্ছে ভেজিটেবলও থাকে, আম কাঁঠাল সবই সে খায়, কিন্তু ওই যে উইদিন দ্য লিমিট। এই জিনিসগুলো যদি মেনটেন করা যায় দেন ইউ উইল বি ওকে, ঠিক আছে? কারণ এইটা মোস্ট ইম্পর্টেন্ট, শুধু খাবার কিন্তু আমাদের বডিকে ইয়ে করতে পারবে না। আমাদের বডির একটা মেইন জিনিস হচ্ছে যে আমাদের যে ওয়ার্কিং মানে আমাদের বডিকে অ্যাক্টিভ রাখতে হবে। বডি যদি আইডল থাকে, আমরা যতই বিভিন্ন ধরনের খাবার বা ওষুধ খাই না কেন এগুলো প্রপারলি কাজ করবে না, ট্রু। ঠিক আছে? সো আমাদের বডিকে আইডল মানে অ্যাক্টিভ রাখতে হবে, আইডল হয়ে গেলেই ঝামেলা। সেই যে দেখো যে সুপার অ্যাক্টিভ একটা ইনসুলিনের কথা বলা আছে, হ্যাঁ, যে সুপার অ্যাক্টিভ হয়ে যেতে পারে ইনসুলিন, কিন্তু এখানে কোন ইয়েটা দেখা গেছে কিছু অ্যান্টিবডি আছে আর কি, হ্যাঁ, তারা হচ্ছে এই ইনসুলিনের সাথে বাইন্ড করে ইনসুলিনটা ডিগ্রেড হতে দেয় না, তো ইনসুলিন হয়ে যায় সুপার অ্যাক্টিভ। স্যার এটা তো তাহলে পরবর্তীতে বডিতে অনেক সমস্যা করবে যদি এই সুপার অ্যাক্টিভ ইনসুলিনটাকে প্রোটেক্ট করে অ্যান্টিবডি।
ডেফিনেটলি দেখি সুপার অ্যাক্টিভ ইনসুলিনের আউটকাম কি আসে দাঁড়াও, আমি জানতাম ভুলে গেছি আর কি। মানে বডিতে যদি ইনসুলিন বেশি থাকে ওই যে হাইপোগ্লাইসেমিয়া হবে আর কি, ডেফিনেটলি হাইপোগ্লাইসেমিয়া হবে। ডিটেলস মেকানিজমটা আমি নিজেও জানি না আর কি, হ্যাঁ এই মুহূর্তে মনে নাই, সো ডিটেলস মেকানিজমটা দেখতে হবে। এক সেকেন্ড। ডায়াবেটিসের ব্যাপারে সাবধান কিন্তু, হ্যাঁ ডায়াবেটিস যদি পারসিস্ট করে অর্গান ড্যামেজ হয়। মনে আছে যে স্যার আমার আব্বুর আছে, এখন আমারও হবে, মানে জেনেটিক যেহেতু স্যার এটা অবশ্যই পসিবিলিটি আছে। আচ্ছা এইটা হচ্ছে তুমি হচ্ছে ডেফিনেটলি হাই রিস্ক গ্রুপের মধ্যে আর কি, মানে আমিও হচ্ছে যে যেহেতু আমার বোধ মানে বাবা মা দুজনেরই আছে, আমার হওয়ার সম্ভাবনা বেশি, বাট এর মানে এই না কিন্তু যে হবেই। এটা কিন্তু ডিপেন্ড করে হচ্ছে আমাদের আসলে লাইফ স্টাইলের উপর। স্যার মেয়েদের হওয়ার চান্সেস একটু বেশি থাকে, বিকজ আমার আম্মু ডায়াবেটিস হচ্ছে প্রেগন্যান্সি টাইমে হয়েছিল। তারপর মানে আমি যখন মানে পেটে আসছিলাম তখন হয়েছিল, তারপর চলে যাইছিল। দেন আমার ছোট বোন হওয়ার পর থেকে যখন যে আসছে যে ডায়াবেটিসটা শুরু হয়েছে সেটা আর যায় না, 16 বছর ধরে আমার ডায়াবেটিস, মানে প্রেগন্যান্সির থেকে। মানে এইটা হয় আর কি, হ্যাঁ মানে প্রেগনেন্সির সময় তো বেশ কিছু মানে বডির তো মানে মেটাবলিক ব্যাপার স্যাপার অনেকটাই চেঞ্জ হয় আর কি, মেটাবলিক এন্ড হরমোনাল থিংস। তারপর হচ্ছে আমাদের ইয়াও কিন্তু একটু কন্ট্রিবিউট করে আর কি, আমাদের লাইফ স্টাইল আর কি। কারণ সামহাও তোমরা যদি খেয়াল করে দেখো আমাদের বাংলাদেশে কিন্তু স্পেশালি আরবান এরিয়া গুলাতে, এবং এই প্রবলেম গুলোতে হচ্ছে আমাদের মতন ডেভেলপিং বা আন্ডারডেভেলপ কান্ট্রি গুলোতেই বেশি। আরবান এরিয়াতে মানে মারা আর কি একদমই মুভমেন্ট করে না। স্পেশালি এখন যে প্র্যাকটিসটা দেখা যায় যে কনসিভ করার পর কোনো কাজই করে না, হ্যাঁ এটা কিন্তু মারাত্মক একটা ভুল জিনিস। যেটা হচ্ছে যে বডিকে কিন্তু অ্যাক্টিভ রাখতে হবে। কেউ যদি কনসেপ্ট করার পর কমপ্লিট অ্যাক্টিভিটি বন্ধ করে দেয় সেটা কিন্তু তার জন্য ডেফিনেটলি ভয়ঙ্কর একটা হার্মফুল ব্যাপার হবে আর কি। ঠিক না, কারণ বডি আইডল হয়ে গেলে বডিতে হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম হতে থাকবে। বডিতে হচ্ছে ইমিউনিটি ঠিক মতো কাজ করবে না, আইডল বডি সেই ইমিউনিটি ঠিক মতো কাজ করে না, বডির মেটাবলিজম হচ্ছে স্লো হয়ে যাবে। ঠিক আছে, বডির মেটাবলিজম স্লো হয়ে গেলে বডি থেকে হচ্ছে এই যে একে তো আমরা যেগুলো খাচ্ছি সেগুলো ঠিক মতো ইউটিলাইজ হবে না, বডিতে বিভিন্ন ধরনের টক্সিন হতে থাকে। হ্যাঁ এক্স্যাক্টলি, ফ্যাট ডিপোজিট হবে, টক্সিন ডিপোজিট হবে, অনেক কিছু হবে আর কি। ওকে, সো এই ব্যাপারে সাবধান থাকতে হবে। আর হাইপোগ্লাইসেমিয়ার ব্যাপারে বি ভেরি কেয়ারফুল। বডির যেমন ওয়েট লস হলে এটা বডির জন্য মানে সরি যদি ওয়েট বাড়তে থাকে এটা যেমন বডির জন্য ভালো, বডির যদি ওয়েট লস হতে থাকে সরি মানে ওয়েট যদি বাড়তে থাকে এটা তো বডির জন্য খারাপ, বডির যদি ওয়েট কমতে থাকে সেটাও কিন্তু বডির জন্য খুব খারাপ। এই যে সুপার অ্যাক্টিভ ইনসুলিন হচ্ছে যদি কারো যদি এরকম থাকে যে ধরো তার বডিতে এরকম অ্যান্টিবডি আছে যে অ্যান্টিবডিটা হচ্ছে ইনসুলিনটাকে একটু অ্যাক্টিভ করে দেয় আর কি, হাইপার অ্যাক্টিভ করে দেয়, তার কিন্তু ওয়েট লস হতে থাকবে। ওয়েট লস হতে থাকলে আলটিমেটলি ইট অলসো কজ অর্গান ড্যামেজ। এই জন্য তো মনে হয় স্যার ডায়াবেটিস পেশেন্টদের সবসময় হচ্ছে গিয়ে ওই যে লিভার তারপর হার্ট এগুলো চেক করতে হয়। Yes, diabetes is related with every other disease. স্যার আমার আম্মুর এই ডায়াবেটিস বেশি থাকার ফলেই হচ্ছে হার্টের ব্লক ধরা পড়ছিল হঠাৎ করে। মানে আমার আম্মু কিন্তু মানে আমার আম্মু অনেক স্লিম, মানে আমার আম্মু খাবার দাবার মানে মানে হ্যাঁ একটু মানে ব্রাউনিজ এন্ড অল দেখলে খাইতে চায়, পিৎজা টিৎজার প্রতি একটা আছে, কিন্তু এমনিতে মানে বাসার ভাতটা এমনিতে ভালো লাগে না আম্মুর খাইতে। তো হঠাৎ করে হচ্ছে যে আম্মুর হচ্ছে এরকম একদিন হচ্ছে এরকম খারাপ লাগতেছিল, এটা আর অনেক আগে, আমি তখন হচ্ছে কলেজে পড়ি, তখন হচ্ছে এরকম প্রেসার মাপছে, মেপে দেখছে আমার এরকম বেশি প্রেসার। তারপর আম্মুর একটা ফ্রেন্ড আছে যে কার্ডিওলজিস্ট, তাকে এরকম ফোন দিছে, তো তৌফিক আঙ্কেল বললো যে তাড়াতাড়ি গিয়ে ইসিজি করাইতে। তো ইসিজি করাই দেখলো যে ইসকেমিয়া মানে হার্টে কিছু একটা প্রবলেম। তখন হচ্ছে আম্মুকে বলছে যে আম্মু যেহেতু ডায়াবেটিস, তোমার মাসল শক্ত, ইসকেমিয়া মানে হচ্ছে মাসল হচ্ছে শক্ত হয়ে যায়, হার্ডেনিং অফ দ্য মাসলস। তারপর হচ্ছে পরে হচ্ছে আমি তৌফিক আঙ্কেল বলছি যে আম্মু যেহেতু মানে ডায়াবেটিস কন্ট্রোলের বাইরে,
এরকম হাই চান্সেস আছে যে আম্মুর হচ্ছে কোনো ভেসেলের শুনতেছি। মধ্যে হ্যাঁ কোলেস্ট্রল বা কিছু ডেপোজিট হয়ে ওইটা হচ্ছে আটকায়, এরকম হচ্ছে, তো আম্মুর এনজিওগ্রামটা করে ফেলা উচিত। সো তারপর হচ্ছে সাথে সাথে নিল, নেওয়ার পর হচ্ছে ফার্স্ট হচ্ছে যে যেটা মানে ফুটা করে করে ওইটা না, কি যেন একটা এনজিওগ্রাম করছে, ওখানেও দেখছে যে কোনো সামথিং ইজ রং। দেন তারপর পুরো এনজিওগ্রাম করতে যে দেখছে আম্মুর হচ্ছে তিনটা ভেসেল হচ্ছে ব্লক, একটা হচ্ছে 90%, একটা 70%, আর একটা হচ্ছে এরকম 98% না এরকম কি। সো দুইটার মধ্যে হচ্ছে রিং পরা ফেলছে, আর আরেকটা হচ্ছে কি দিয়ে জানে ওইটাকে বড় মানে বড় করে দিছে। সো এই বেসিক্যালি আম্মুর কিন্তু কখনো প্রেসারের প্রবলেম বা এরকম কিছুই ছিল না, বা মানে হাইপার টেনশন বা এরকম কিছুই ছিল না, জাস্ট বিকজ অফ দ্য ডায়াবেটিক এটা আনকন্ট্রোল ছিল, এই জন্য হচ্ছে সাডেনলি এরকম করে প্রেসার বেড়ে। এন্ড ভাগ্যিস যে মানে জাস্ট আম্মু মানে প্রেসার বেড়ে সাথে সাথে সবকিছু করছে, বাট মানে আমার আম্মু নিজে এগুলো নিয়ে কনসার্ন দেখে, বাট ম্যাক্সিমাম মানুষ কিন্তু করেও না, যে একটু বাড়ছে খারাপ লাগতেছে ঘুমাই নেই, একটা খেয়ে নেই ঠিক হয়ে যাবে। কিন্তু তখন কিন্তু এরপরে কিন্তু হার্ট অ্যাটাক হয়ে অনেক খারাপ কিছু হয়ে যেতে পারে, মানে এটা হচ্ছে কেউ কনসার্ন নেই সব নিয়ে। না তো এই বুঝলে, ডায়াবেটিসটা এবং হচ্ছে হচ্ছে যে এটা সব তো ধরো হার্টের গেল, বাংলাদেশে প্রচুর মানে নট অনলি বাংলাদেশ, ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর। ডেফিনেটলি এটা তো ধরো গেল হচ্ছে ধরো তোমার ধরো হার্টের গেল, তুমি যদি একটু ঘাটাঘাটি করো মানে একটু গুগল করো, দেখবে যে প্রচুর ডায়াবেটিক্স পেশেন্টের কিডনি নষ্ট হয়ে যায় প্রচুর হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইড। এবং একটা জিনিস হচ্ছে ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে তোমার এই যে নিউরোপ্যাথি যে বলা হয়, হ্যাঁ তোমার হচ্ছে দেখবা যে হাত পা, হ্যাঁ এগুলো ড্যামেজ হয়েছে, অনেক ড্যামেজ ডায়াবেটিস হয় ভেইনসের পেশেন্টের কিন্তু পা কেটে ফেলতে হয়। হ্যাঁ। আর স্যার ডায়াবেটিসের এক্স্যাক্টলি, কারণ আরেকটা হচ্ছে ব্রেইনে সবচেয়ে প্রবলেম বড় হয়। সমস্যা আছে, সেটা হচ্ছে যে মানে ধরেন আমাদের বডিতে ধরেন শরীর খারাপ লাগলে আমরা বুঝি, ডায়াবেটিস রোগীটা খুবই লাস্টে গিয়ে বুঝি, যখন অলরেডি সবকিছু নষ্ট হয়ে যেতে থাকে তখন গিয়ে ওরা টের পায়, মানে ওদের ওই জিনিসটা দেরি করা হয়। যেমন মানে আম্মুর যে এই হ্যাঁ, প্রেসারটা এতবার আম্মুর অত বেশিও খারাপ লাগে নাই, কিন্তু কারণ ওইটা আমাদের ধরেন আমাদের মানে ওইটা ধরেন নর্মাল কারো যদি হইতো তাইলে হচ্ছে মানে আর আগে থেকে খারাপ হতো, মানে হুট করে খারাপ লেগে হুট করে কিছু একটা হয়ে যায়, এরকম হয়, মানে হুট করে হয়ে যায় সবকিছু। না, যেটা হয় কি আমাদের বডির কিন্তু একটা টলারেন্স লেভেল আছে, আমাদের বডি একটা সার্টেন লেভেল পর্যন্ত টলারেট করতে পারে, তারপর আর কি যখন পারে না তখনই হচ্ছে আমাদের বডি ব্রেকডাউন হয়। ওই সার্টেন লেভেল পর্যন্ত অলওয়েজ টলারেট করতে পারবে। এটা যে আমাদের যে কোনো অর্গানের ক্ষেত্রে প্রযোজ্য আর কি। যেমন ওই যে লিভারের যে বাংলাদেশের জানি না এই ধরনের স্টাডি কিন্তু হয়, কিন্তু বাংলাদেশে যদি লিভার টেস্ট করানো হয় দেখা যাবে যে মোর দেন মানে 50-60% লোকজনেরই লিভারে ফ্যাটি লিভার পাওয়া যাবে আর কি, হ্যাঁ এবং তাদের লিভার হচ্ছে ড্যামেজ পাওয়াই যাবে। কিন্তু লিভারের একটা ইন্টারেস্টিং হচ্ছে লিভার কিন্তু মানে ইভেন যদি জাস্ট 30% লিভারও ভালো থাকে সেটাও আমাদের বডির জন্য মোটামুটি বডি কাজ চালিয়ে নিতে পারে আর কি, হ্যাঁ লিভার হচ্ছে রিজেনারেট হতে পারে। এই জন্য হচ্ছে দেখা যায় আমাদের দেশে যখনই লিভার পেশেন্ট ধরা পড়ে দেখা যায় দে আর অলরেডি মানে অতিরিক্ত ড্যামেজ হয়ে গেছে, অলরেডি এতখানি ড্যামেজ হয়ে গেছে যে তার আসলে ট্রিটমেন্ট করা সম্ভব না। এই জন্য রেগুলার হচ্ছে মানে আমাদের যে স্পেশালি আরবান এরিয়ায় যে আমাদের যে লাইফস্টাইল খারাপ, আমাদের লাইফস্টাইল ইজ টেরিবলি ব্যাড রাইট, আমরা তো আসলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি না বললে চলে। আমরা হচ্ছে একে তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি না এবং আমরা হচ্ছে বাসা বাইরে তো যাই না, মানে বাসা বাইরে মানে কি যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি মানে জিনিসটা খুব কম, মানে খুব ফ্যান্সি কম ভাবে মানে গাড়িতে ভিটামিন। তো চলে যায় আবার আসি, মানে ওরকম কিছু করা হয় না। আরবান সিটির অনেকে অলওয়েজ হচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে এরকম এসি টাইপ মানে এনভায়রনমেন্টে থাকে এবং কখনো সানলাইট দিয়ে এক্সপোজ হয় না, বডিতে তো ভিটামিন ডি প্রডিউস হবে না, ভিটামিন ডি যদি ঠিক মানে বডিতে ঠিক মতো না থাকে ইমিউনিটি দুর্বল হয়ে যাবে। সো দেখা যায় যে আমাদের দেশে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এখন খুবই বেশি, স্পেশালি আরবান পিপলদের মধ্যে। মেয়েদের ক্ষেত্রে মানে মেয়েদের বডিতে ছেলেদের থেকেও কম থাকে এবং মেয়েদের আয়রন ডেফিসিয়েন্সি অনেক হাই থাকে আর কি, ঠিক আছে। সব এই ব্যাপারগুলো একটু কেয়ারফুল থাকতে হবে।
এখন হুম হুম লাইফস্টাইল তো মানে ঢাকা সিটির মতো একটা শহরে লাইফস্টাইল চাইলেই তো খুব ব্যাপকভাবে চেঞ্জ করা যায় না, বাট উই নিড টু বি কেয়ারফুল। ওকে, এভরিথিং ইজ কানেক্টেড। হুম হুম ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যদি থাকে সেটা কিন্তু আমাদের বডিতে ইমিউন সিস্টেম হচ্ছে উইক হয়ে যাবে, আমাদের বডি ঠিক মতো হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশন করতে পারবে না, ইমিউন রেসপন্স দিতে পারবে না। হুম। আম্মুর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ছিল, হিমোগ্লোবিনও কম ছিল। তারপর এই জন্য এটা কমন আর কি। মানে এই জন্য হচ্ছে আয়রন আয়রন ক্যাপসুল নিতে হতো, তারপর হচ্ছে ভিটামিন ডি3 ওটা প্রতিদিন নিতে হতো, এগুলো অ্যান্ড মানে আমারও মাপা হয়েছিল, আমার ভিটামিন ডিটা হচ্ছে অত কম ছিল না, বাট আমার হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অনেক বেশি, মানে হিমোগ্লোবিন অনেক বেশি কম। এটা বেশ কমন আর কি, এই আয়রন ডেফিসিয়েন্সি। এখন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যে পরিমাণ কমতেছে, মানে এখন তো আমার আর আমার কমবে, এই করোনার এক- জন্য সবাই বাসায় একদম আটকানো। হ্যাঁ সেটা কমবে, এমনিতেই যে ভয়াবহ করোনা সেটা আরো ভয়াবহ হচ্ছে। মানে আই হ্যাভ হার্ড ফ্রম মাই ডক্টরস ফ্রেন্ড যে এরকম আসে, বেশিরভাগ পেশেন্টেরই দেখা যায় যে তাদের হচ্ছে মানে ইয়ে ডেফিসিয়েন্সি থাকে আর কি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ভেরি হাই, ভেরি হাই থাকে আর কি। সো এই ব্যাপারগুলো আমাদের একটু একটু সিনসিয়ার হতে হবে আর কি। মানে আমরা ঘরে বসে থাকবো এবং চিন্তা করবো এভরিথিং উইল বি অল রাইট, না এটা কখনো অল রাইট হবে না, এমনি এমনি কোনো কিছু অল রাইট নেই আর কি। হ্যাঁ, আর শোয়েব স্যার বলছিল একবার যে সো উই নিড টু শোয়েব স্যার একবার বলছিল যে আমরা যারা মানে এই এশিয়ান এই সাইডে তারা মনে করে যে রোদের আলো লাগলে আমরা কালো হয়ে যাবো and all, এই জন্য হচ্ছে আমরা রোদের আলোতে আরো যাইতে চাই না, কিন্তু এটা বলে অনেক দরকার। হ্যাঁ এই ব্যাপারটা তো, হ্যাঁ এটা ডেফিনেটলি দরকার আর কি। মানে এটা কমন, আমরা আসলে হ্যাঁ, যেতে কালো চাই না, হয়ে যাবো, কারণ হচ্ছে ডার্ক হয়ে যাবে। এইটার একটা ব্যাপার, কালো হয়ে যাবে এই ব্যাপারটা থাকে। আর একটা ব্যাপার হচ্ছে যে মানে প্রচন্ড গরম, যা গরম, এই গরমে আসলে রোদে থাকাও যায় না। তারপর স্যার জানেন শোয়েব স্যার বাট একটা ওই স্টাডি আমাদের দেখাইছিল কিছুটা যে 80% না কত পার্সেন্ট ছেলেরাও নিজেদের মানে স্কিনের কমপ্লেক্সন অনেক বেশি বদার্ড, এরকম একটা স্টাডিতে পাওয়া যায়, ফ্যাকল স্যার দেখাইছিল আমাদেরকে। হ্যাঁ এখন এটা বাড়তেছে, এখন স্পেশালি যে আচ্ছা যেটা কি হচ্ছে যে মানে এই জিনিস, এই বিউটিফিকেশনের যে প্রোডাক্ট, হ্যাঁ বিউটিফিকেশনের প্রোডাক্ট একসময় কি ছিল, একসময় হচ্ছে শুধু মেয়েরা ইউজ করতো। মানে কি ধরনের আছে তখন, এবং একসময় মেয়েরা আসলে বেশিরভাগই কি টাইপের বিউটিশিয়ান, মানে এগুলো কি প্রোডাক্ট বলে, আচ্ছা বিউটি বিউটি প্রোডাক্টই বলি। হ্যাঁ বিউটি প্রোডাক্ট ইউজ করতে হচ্ছে এক্সটার্নাল ইউজের জন্য, মানে স্কিন বেসিক্যালি স্কিনের জন্য। আর মার্কেট তো হিউজ, এখন মার্কেট হিউজ হওয়ার কারণে তারপর হচ্ছে যে এখন কি সাজেশন করা শুরু, মানে এখন কি হচ্ছে, এখন শুধুমাত্র মেয়েদেরকে আনলে তো মার্কেট ধরা যাচ্ছে না, তো ছেলেদেরকে নিয়ে আসলো ছেলেদের জন্য বিউটিফিকেশন প্রোডাক্ট। মিডিয়ার একটা কিন্তু হিউজ এফেক্ট আছে এই ব্যাপারগুলোতে। ওকে ওকে, ছেলেদের জন্য বিউটিশিয়ান প্রোডাক্ট আসলো, বিউটি প্রোডাক্ট আসলো, কিন্তু কি এক্সটার্নাল ইউজের জন্য, ফর এক্সাম্পল স্কিন। মার্কেটে কিন্তু নতুন বিউটি প্রোডাক্ট আসছে, মানে প্রচুর আছে এখন, সেগুলো কি সাপ্লিমেন্টস। দেয়ার আর লটস অফ সাপ্লিমেন্টস, এবং অনেক সেলিব্রিটি, এই যে ডার্মাটোলজিস্ট বলি না, ডার্মাটোলজিস্ট বাংলাদেশে এবং ওয়ার্ল্ড ওয়াইড দুই টাইপের আছে। একজন ওয়ান টাইপ ডার্মাটোলজিস্ট, দে আর ক্লিনিক্যাল ডার্মাটোলজিস্ট, তারা হচ্ছে লোকজনকে ট্রিট করে। আরেক গ্রুপ অফ ডার্মাটোলজিস্ট আছে যারা হচ্ছে, যাদেরকে বলা হয় এস্থেটিক ডার্মাটোলজিস্ট, স্পেশালি এস্থেটিক ডার্মাটোলজিস্ট এবং প্রচুর সেলিব্রিটি নিউট্রিশনিস্ট, দে আর ডুইং এ ভেরি গ্রেট ড্যামেজ। হ্যাঁ গ্রেট ভালো জিনিস না, গ্রেট ড্যামেজ করতেছে কিভাবে, দে আর সাজেস্টিং লটস অফ সাপ্লিমেন্টস, স্পেশালি টার্গেট হচ্ছে মেয়েরা। প্রচুর কিন্তু বিউটি সাপ্লিমেন্টস এখন মার্কেটে আছে। হ্যাঁ এবং যখন হচ্ছে এরকম বড় বড় সেলিব্রিটিরা, হ্যাঁ সেলিব্রিটি নিউট্রিশনিস্ট, সেলিব্রিটি হচ্ছে এস্থেটিক ডার্মাটোলজিস্ট, তারা যখন এগুলো সাজেস্ট করে, ডেফিনেটলি পিপল গেট ইনফ্লুয়েন্সড। হ্যাঁ কারণ হচ্ছে এই সাপ্লিমেন্ট গুলো খেলে কি হয়, ধরো ফর এক্সাম্পল বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট আছে, কিন্তু এগুলা তোমরা আমার থেকে ভালো নাম জানো। হ্যাঁ কোলাজেন সাপ্লিমেন্ট আছে, বায়োটিন সাপ্লিমেন্ট আছে। এই সাপ্লিমেন্ট গুলো হচ্ছে স্কিনকে কি করে, স্কিনকে স্ট্রং করে, স্কিনকে হচ্ছে টাইট করে আর কি, লুজ হতে দেয় না। এই যে সাপ্লিমেন্ট হচ্ছে কথাবার্তা ছেড়ে প্রচুর। ভিডিও বানায়, তার ভিডিও শুরুতেই হচ্ছে যে হুম, একটা সাপ্লিমেন্ট হচ্ছে পানিতে দিয়ে ড্রপ করে পরে ওটা খায়, হয়তো মানুষ হ্যাঁ ইনফ্লুয়েন্স হয়ে যায় যে আরে ও খাইতেছে, ওর স্কিন এত সুন্দর, তাহলে আমিও খাইতে হবে আমারও, এমনি। বি কেয়ারফুল অ্যাবাউট দিস থিং। হ্যাঁ যে মানে যাই দেখাচ্ছে লোকজন তাই বিশ্বাস করো না। ওকে ইউ আর ফ্রম সায়েন্স ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ দুদিন পর সায়েন্টিস্ট হবে, সায়েন্টিস্ট শুড বি
মানে সায়েন্টিস্টদের একটু ডাউটফুল থাকাই ভালো, যে যে যাই বলবে সেটাই সন্দেহ করে, এটা ভালো। হ্যাঁ, সায়েন্টিস্টদের ডাউট করা উচিত। এখন যেটা হচ্ছে এই যে প্রচুর যে সাপ্লিমেন্ট, কোলাজেন টাইপের সাপ্লিমেন্ট, হ্যাঁ এমন অনেক সাপ্লিমেন্ট আছে যেগুলো আসলে ইন্টারনাল ইউজ করাই ঠিক না, অল্প পরিমাণে, ঠিক আছে, যার দরকার, ঠিক আছে। এখন হচ্ছে যার দরকার তাকে তো সাপ্লিমেন্ট দিতে হবে, এখন যা কার দরকার সেটা তো ভাই টেস্ট করার পর বোঝা যায়। যার দরকার নেই সেই সাপ্লিমেন্ট গুলো যখন দিবে, এটা কিন্তু একটা শর্ট টার্ম বেনিফিট দিতেই পারে, বাট এগুলো লং টার্ম বেনিফিট তো খারাপ, ঠিক না? এই যে বিভিন্ন সাপ্লিমেন্ট গুলো, এগুলো দেখা যাবে হচ্ছে সেলকে হয়তো বা হার্ট করে দিচ্ছে, ইসকেমিয়া হয়ে যাবে আর কি। হ্যাঁ, ইন্টারনাল অর্গানের মানে ইন্টারনাল অর্গানের বিভিন্ন জায়গায় সেল হয়ে যাবে হার্ট, আর হার্ট হয়ে গেলে তো আলটিমেটলি অর্গান ড্যামেজ হবে, ওকে, ক্যান্সারও হয়ে যেতে পারে। সো এইসব ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে। এই জন্য দেখবে যে ডার্মাটোলজিস্ট, যারা ক্লিনিক্যাল ডার্মাটোলজিস্টরা কিন্তু তারা যে সাপ্লিমেন্ট গুলা সাজেস্ট করে, এস্থেটিক ডার্মাটোলজিস্টের সাজেস্টেড সাপ্লিমেন্ট কমপ্লিটলি ডিফারেন্ট। এস্থেটিক ডার্মাটোলজি, এস্থেটিক মানে এস্থেটিক শব্দের মানে তো জানি, এস্থেটিক মানে হচ্ছে আর কি রিলেটেড উইথ দ্য বিউটি আর কি। এস্থেটিক ডার্মাটোলজিস্টরা তারা হচ্ছে প্রচুর সাপ্লিমেন্ট হচ্ছে সাজেস্ট করে, ক্লিনিক্যাল ডার্মাটোলজিস্টরা এই সাপ্লিমেন্ট গুলো কখনোই সাজেস্ট করে না। তারা করে হচ্ছে কি, ধরো যে ভিটামিন ডি সাপ্লিমেন্ট, ভিটামিন ডি সাপ্লিমেন্ট খুব কমন আর কি, কারণ আহ, অনেকেরই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে, তো সো ভিটামিন ডি সাপ্লিমেন্টটা দেয় আর কি। প্লাস হচ্ছে আরো কিছু কিছু দেয় যেগুলো হচ্ছে মোর রিলেটেড উইথ দ্য হেলথ ইস্যু, নট উইথ দ্য বিউটিফিকেশন ইস্যু। হ্যাঁ, সেই ব্যাপারগুলো একটু কেয়ারফুল থাকতে হবে। লং টার্ম ড্যামেজ করে এগুলো বডিতে অনেক ধরনের, মানে করেই, এটা তো আসলে বলা সম্ভব না কারণ ওই টাইপের স্টাডি কম হয়েছে, বাট মোর লাইকলি যে করবে। যার কথা হচ্ছে যার সাপ্লিমেন্ট দরকার তাকে তো সাপ্লিমেন্ট দিতেই হবে, ঠিক আছে। ধরো ক্লিনিক্যাল কন্ডিশন, যেমন কোলাজেনও কিন্তু সাপ্লিমেন্ট দিতে হয় কিছু কিছু ক্লিনিক্যাল কন্ডিশনে আর কি। হ্যাঁ, এখন ওইটাই তো, যার লাগবে তাকে, যার লাগবে না তার আসলে আননেসেসারি সাপ্লিমেন্ট নেওয়ার তো দরকার নেই। স্যার এখন তো বিউটিফিকেশন এই পর্যায়ে চলে গেছে, বোটক্স নামে একটা টার্ম আছে, বোটুলিনাম টক্সিন মুখে ইনজেক্ট করতেছে জাস্ট স্কিনটাকে হ্যাঁ, টাইটনিং এটা খুব করার জন্য। কমন, বোটক্স ইউজ করা খুব কমন আর কি। হ্যাঁ, বোটক্স থেরাপি ওই অল্প যদি ইউজ করে তাও ঠিক আছে, মানা গেল। হ্যাঁ, কিন্তু খুব বেশি তাই তো বলে কি ঠিক না। আরেকটা জিনিস কি, টক্সিন মুখে ইনজেক্ট করবে, এটা এটা খারাপ না স্কিনের জন্য বা পুরো বডির জন্য? ডেফিনেটলি খারাপ। মানে ধরো তুমি যখন বোটক্স দিবা তখন, আচ্ছা যেটা হচ্ছে কি, এটা ইন্টারনাল আর এক্সটার্নাল, ইন্টারনাল গুলা থেকে তো ভয়ঙ্কর জিনিস, এক্সটার্নাল গুলা তাও একটু ইফেক্ট একটু কম। হ্যাঁ, ঠিক আছে, স্কিনে দিলাম আর কি, ওকে, যা গেল স্কিনের উপর দিয়ে গেল। না, এটা মানে যেটা হচ্ছে অ্যাবসর্ব হয় এবং বেশি দিলে কি স্কিনেও যখন আমরা দিব সেটা এগেইনস্ট হাইপার রিঅ্যাকশন হতে পারে। হ্যাঁ, আমাদের বডি যদি প্রডিউস করা শুরু করে দেয়, অ্যান্টিবডি প্রডিউস করা শুরু করে দেয়, হাইপার অ্যাক্টিভ রিঅ্যাকশন হয়ে যেতে পারে। যেটা হচ্ছে বোটক্স টাইপের জিনিস দিলে হবে কি, এগুলার শর্ট টার্ম এফেক্ট আছে, স্কিন টাইট হবে, কিন্তু একবার যদি বডি হচ্ছে হ্যাবিচুয়েটেড হয়ে যায়, হুম, তখন কিন্তু এটা ছাড়া কাজ হবে না। আর এটা একটা টক্সিন, তো আমাদের বডি এটার এগেইনস্টে কি করতে পারে, বোটক্স একটা টক্সিন তো। হ্যাঁ, এখন যেটা দেওয়া হয় সেটা একটু মডিফাইড হয়, টক্সয়েড টাইপের আর কি। আমাদের বডি সেটা এগেইনস্টে অ্যান্টিবডি গ্রো করে ফেলতেই পারে। আর যেটা হচ্ছে এগুলার আসলে কি, এগুলার ঠিক লং টার্ম ইফেক্ট কি কি হতে পারে সেগুলা নিয়ে একদম খুব কনফিডেন্টলি বলা সম্ভব না, মানে কারণ হচ্ছে এগুলার ওই টাইপ, এগুলা নিয়ে হচ্ছে রিসার্চ একটু কম হয় আর কি। আর আর ভাই এই সাপ্লিমেন্টের মার্কেট, এটা একটা বিশাল মার্কেট। ওকে, সাপ্লিমেন্ট বা এই ধরনের ভিডিও, এটা একটা বিশাল মার্কেট। ওকে, এটা মেডিসিনের যেমন বিলিয়ন ডলারের মার্কেট, এই মার্কেট গুলো বিলিয়ন ডলারের মার্কেট। দ্যাটস ওয়াই হচ্ছে তারা কিন্তু যে হায়ার করে ইয়ার জন্য, তাদের কি বলা যায়, প্রমোশনের জন্য। হ্যাঁ, তারা খুব বড় বড় সেলিব্রিটিদের হায়ার করে। ওকে, এবং সেই সেলিব্রিটিদের মধ্যে ওই ধরো যে বিউটি ব্লগার টাইপের মানে ইয়া আছে, আবার হচ্ছে কি বলে এগুলাকে, এই যে এইস্থেটিক ডার্মাটোলজিস্ট। হ্যাঁ, এখন যখন একজন ডক্টর যখন মানে এটা, দেখো মানুষের সাইকোলজিকে কিন্তু ম্যানিপুলেট করা হচ্ছে দুই দিক দিয়ে। একটা হচ্ছে যে ফেমাস সেলিব্রিটিস, হ্যাঁ, এখন তারা একটা কথা বলতেছে, ওকে ঠিক আছে, মানুষ আর্গুও করতে পারে যে ওকে দে আর সেলিব্রিটি বাট দে আর নট ডক্টর। হ্যাঁ, তাদের কথা তো ভুল হতেই পারে, মানে তার কথা আমি মানবো না, ওকে ফাইন। তারা কিন্তু মানে শুধু প্রমোশন কিন্তু ওই দিক দিয়ে আটকায় নেই। একবার ধরে একজন ডক্টর, এই ডক্টরও যখন বলতেছে হ্যাঁ আপনারা এই সাপ্লিমেন্ট গুলো নেন, ইট উইল বি হেল্পফুল, তখন কি, তখন কিন্তু ট্রাস্টটা এমনি চলে আসে। এটা হিউম্যান সাইকোলজি। এখন একজন ডক্টর
ডক্টরও যেই কথা বলতেছে, একজন মানে বিউটি এক্সপার্ট একই কথা বলতেছে, এটা মানুষ এমনি বিশ্বাস করে। কিন্তু যেই ডক্টর গুলো বলতেছে তারা আসলে কোন ডক্টর? দে আর এস্থেটিক ডার্মাটোলজিস্ট, নট দ্য ক্লিনিক্যাল ওয়ান। মার্কেট বড়, $1 বিলিয়ন মার্কেট, তো এগুলা হবেই আর কি। বাট উই নিড টু বি কেয়ারফুল আর কি। সাপ্লিমেন্ট মানুষের লাগে, কিন্তু সাপ্লিমেন্টটা নেওয়া হচ্ছে মানে যদি যেমন যে বললাম যে ভিটামিন ডি সাপ্লিমেন্ট, ওকে, অনেকেরই এখন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে, ভিটামিন ডি তো এসেনশিয়াল ভিটামিন, এই জিনিস ছাড়া তো হবে না। তো ডেফিনেটলি ওই সাপ্লিমেন্ট নিতে হবে আর কি। এখন যখন যার লাগে কিছুটা মানে যখন যার লাগবে সেটা তো নেওয়া যায়, বাট যার লাগবে না তার আসলে নেওয়া তো উচিত না। ঠিক আছে, এখন ওয়ার্ল্ড আসলে মানি ইজ এভরিথিং, তো সো কিছু করার নেই। প্রমোশন এমন ভাবে করে, people want to believe things. এখন ধরো ওয়েদার যা ঢাকাতে, এখন কিছু প্রোডাক্ট ইউজ করতে তো আসলে সমস্যা নেই, ঢাকার ওয়েদারই খারাপ আর কি, ঠিক আছে। তো কিছু তো ইউজ করতেই হয়, বাট হচ্ছে যে এভরিথিং শুড বি উইদিন দ্য রেঞ্জ, উইদিন দ্য লিমিট। স্পেশালি আসলে মেয়েদের না ছেলেদের থেকে একটু বেশি কেয়ারফুল থাকতে হয়, কারণ ফিজিওলজিতে না বেশ ডিফারেন্ট আছে মেয়েদের আর ছেলেদের। কারণ মেজর হরমোন সিস্টেম কিন্তু আলাদা, ঠিক আছে। প্রোজেস্টেরন আর এস্টেরন মেজর হরমোন সিস্টেমই কিন্তু আলাদা। সো ওই ইয়া তো একটু ডিফারেন্ট হয় আর কি, বডির মেকানিজম এবং রেসপন্স এগেইনস্ট ডিফারেন্ট থিংস একটু ডিফারেন্ট হয় আর কি। সো উই নিড টু বি কেয়ারফুল। যে যাই বলুক সব বিশ্বাস করা যাবে না, হ্যাঁ, সব বিশ্বাস করা ঠিক না। স্পেশালি তোমরা ভাই সায়েন্সের লোক, হ্যাঁ, তোমাদের তো আরো বেশি থাকতে হবে। সন্দেহ করা ভালো, বা সন্দেহটা হতে হবে। এখন এখন সায়েন্টিস্টদের আসলে কাজ কি? যে ঠিক আছে, একজন বললো, আমি তাকে হচ্ছে সন্দেহ করব এবং ধরো আমি তাকে বিশ্বাসও করবো না, কিন্তু এইটার হচ্ছে আমার সন্দেহ দূর করতে হবে বা বিশ্বাস দূর করতে হবে কি হবে, বা ডিফেন্ড করতে হবে উইথ লজিক্স। গায়ের জোরে ডিফেন্ড করলে তো হবে না, যে ও এটা বলছে আমি এটা মানি না। ব্যাপারটা এরকম না, সায়েন্টিস্টদের কিউরিয়াস থাকতে হয়, ডাউট রাখতে হয়, কারণ উদ্দেশ্য হচ্ছে আমি সত্যতা জানতে চাই, এইটা উদ্দেশ্য। এইটা না যে একজন একটা জিনিস বললো সেটাকে আমি হচ্ছে উড়াই দিতে চাই, ওকে। যদি আমার উদ্দেশ্য থাকে আমি একজনকে উড়াই দেবো, তাহলে কিন্তু হচ্ছে কি, সেটা কি হবে, তখন আমার ওই সত্য উদ্ঘাটন করা হবে না। আই উইল নেভার লুক ফর দ্য ট্রুথ। উদ্দেশ্য থাকবে হচ্ছে আই ওয়ান্ট টু নো দ্য ট্রুথ, ওকে। এবং সায়েন্টিফিক ফিল্ডে প্রচুর আর্গুমেন্ট হয়, এটাই সায়েন্সের বিউটি আর কি। বিভিন্ন সায়েন্টিস্টরা যখন আর্গু করবে, সায়েন্টিস্ট হচ্ছে আর্গু করে গায়ে ধরে না, সায়েন্টিস্টরা আর্গু করে উইথ লজিক্স। যেহেতু তারা লজিক দিয়ে আর্গু করে, তখন হচ্ছে এই লজিক এন্টি লজিক থেকে উই ক্যান নো দ্য রিয়েল ট্রুথ। দ্যাটস দ্য বিউটি অফ সায়েন্স। আচ্ছা, এনিওয়ে, আজকে তাহলে কারো যদি কোয়েশ্চেন না থাকে আজকে আমরা শেষ করি। নেক্সট ক্লাসে কুইজ, ইনশাআল্লাহ কুইজ ভালোই দিব। প্রথম কুইজ তো দেখা যাক আর কি, হ্যাঁ, দেখি আমরা কি রকম হয় আর কি অবস্থানটা। স্যার কুইজ ক্লাস টাইমে হচ্ছে না? হ্যাঁ, ক্লাস টাইমের মধ্যেই হবে। স্যার কুইজ কতক্ষণ হবে? আচ্ছা, সময় আমি একটু বেশি দেবো, মানে ক্লাস মানে কুইজে তুই যে বলছি এমসিকিউ ট্রু ফলস বলতে কিছু থাকবে না, কোয়েশ্চেন যা থাকবে এটা হার্ডলি 30 মিনিটের দেওয়ার মতো আর কি, হ্যাঁ। 30 মিনিটের বেশি লাগবে না, মানে এই নর্মাল কুইজে তো আমি রিটেন দিতাম, সেখানে কোনো রিটেন কোয়েশ্চেন থাকবে না, এমসিকিউ এন্ড ট্রু ফলস। সো এই মানে 30 মিনিটস উইল বি মোর দেন এনাফ, বাট যেহেতু অনলাইন এক্সাম, সো আই উইল গিভ ইউ কাইন্ড অফ লাইক পুরো ক্লাসের সময়টাই দিয়ে রাখবো আর কি। ওকে ঠিক স্যার। আছে, স্যার আমাদের তো সিলেবাস 9:30 এই সাইটোটক্সিক এন্ড সাইটোলাইটিক রিঅ্যাকশন, জাস্ট ওই চ্যাপ্টারটা পুরো। লেকচার 1। হ্যাঁ, শুধু লেকচার 1 আর কি। ঠিক আছে, কোয়েশ্চেন হচ্ছে ওই ক্লাস শুরু হওয়ার সময়, তখন হচ্ছে কোয়েশ্চেন আমি রিলিজ করব, আর এগুলাতে কোয়েশ্চেনের টাইমার দেওয়া থাকে, হ্যাঁ। তারপরে হচ্ছে ক্লাস টাইম শেষ হওয়ার সময় কোয়েশ্চেন হচ্ছে ইয়ে হয়ে যাবে আর কি, হ্যাঁ। তখন কিন্তু আর তোমরা এক্সাম দিতে পারবে না, সো ওই টাইমের মধ্যে এক্সাম দিতে হবে আর কি। ঠিক আছে, এন্ড তোমরা আই থিঙ্ক অন্য তো কুইজ টুইজ দিচ্ছ, ইউ অলরেডি নো কি করতে হয়। আর ওই যে আরেকটা জিনিস হয়, এটা আমি আবার রিপিট করি, হ্যাঁ,
সর্বোচ্চ অ্যাটেম্প কিন্তু 2। তোমরা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার কি সেটা তোমরা কখনোই দেখতে পারবে না। অনেক 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 কোর্সে হচ্ছে তো যে দেওয়া হচ্ছে যে আনগ্রেডেড কুইজ। আনগ্রেডেড কুইজ আই থিঙ্ক তোমরা অ্যাটেন্ড করার পরে উত্তরটা দেখতে পারো আর কি। হ্যাঁ, আনগ্রেডেড কুইজ তো উত্তর তো দেখতে হবে, অপশন থাকে। গ্রেডেড কুইজে এখানে কিন্তু তোমরা অ্যান্সার কখনোই দেখতে পারবে না, ইচ্ছা মতো আবার চেঞ্জ করতে পারবে না। আমি হচ্ছে 2টা করে অ্যাটেম্প দিব, মানে 2টা করে অ্যাটেম্প মানে কি, ধরো এমসিকিউ তুমি একটা সিলেক্ট করছো, এখন তোমার মনে হলো তোমার ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য অ্যান্সার, তো সেটা তুমি চেঞ্জ করতে পারবা, কিন্তু অনলি ওয়ান টাইম। ওকে, একবার শুধু পারবা, বারবার কিন্তু পারবে না। এটা একটু মাথায় রাখো। ওকে, 2বার অ্যাটেম্প করতে পারবো আর কি, ঠিক আছে? একবার অ্যাটেম্প হলে সেটা তোমরা আরেকবার চেঞ্জ করতে পারবা, কিন্তু তার থার্ড টাইম আর কিন্তু পারবা না। ওকে, সো এটা মাথায় রেখে দিও। ক্লাস না, কুইজের দিন আর কি ক্লাস করবো, বাট কুইজের পরে যদি কেউ ডিসকাস করতে চাও ওটা তো আসি, মানে আইল বি হিয়ার, নো প্রবলেম, সমস্যা নেই। ওকে ওকে, বেস্ট অফ লাক। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। স্টপ রেকর্ডিং।